হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটার নাম হচ্ছে রিপ্রোডাকশন, বাংলায় যেটাকে বলা হয় জনন। অলরেডি আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি, পার্ট 1 পার্ট 2, আজকে হচ্ছে পার্ট 3, ক্লাস নাম্বার 27। আমি আগের ক্লাসে যেমন আলোচনা করেছিলাম স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছিলাম, কিভাবে একটা স্ত্রী প্রজননতন্ত্রের মাধ্যমে আমাদের একটা সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি হয়, কিভাবে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিষিক্ত হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সেটা ফার্টিলাইজেস ঘটছে, নিষেক ঘটছে, তারপর সেটা কি আসছে জরায়ুর মাধ্যমে আসছে এবং জরায়ুতে ধীরে ধীরে বাচ্চা কীভাবে বড় হচ্ছে, কীভাবে পুষ্টি পাচ্ছে, প্লাসেন্টা সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখোনি, আমাদের অলরেডি বায়োলজির অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো তোমরা কি করতে পারো না, প্লেলিস্ট বানানো আছে সম্পূর্ণ, প্লেলিস্ট থেকে পরপর সমস্ত ক্লাস দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে ক্লাসগুলো। ঠিক আছে, তো চলো আজকে আমরা যেহেতু স্ত্রী প্রজননতন্ত্র কমপ্লিট করেছি, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র, মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কীভাবে কী হয়, কীভাবে সিস্টেম থাকে, কীভাবে না থাকে, একদম ছবির মাধ্যমে ডিটেলসে আমরা পড়বো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, পুরুষ প্রজননতন্ত্র, আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি, এদিক ওদিকের কথা না বলে। আমাদের পুরুষ প্রজননতন্ত্রের বেশ কিছু পার্ট থাকে, আমি একটা ওভারভিউ এখানে দিয়ে দিই, তারপর আমরা প্রত্যেকটা পার্টের সম্পর্কে পড়বো, আর বাংলা ছবিও দেখাবো। চিন্তা না, আমাদের এনসিইআরটির যে বাংলা ছবি রয়েছে সেটা তোমাদের দেখাবো, বাংলা ভাষায় যেগুলো রয়েছে, এগুলো তো ইংলিশে রয়েছে, বাংলাটাও দেখাবো। দেখো, সর্বপ্রথম হচ্ছে আমাদের পুরুষ প্রজননতন্ত্রের বেশ কিছু পার্ট আছে। কি কি পার্ট আছে? প্রথম পার্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই টেস্টিকেলস। কি? টেস্টিকেলস, মানে এক একটাকে বলে টেস্টিকেল, দুটো একসঙ্গে মিলে হচ্ছে টেস্টিস, মানে এটাকে বাংলায় বলা হয় শুক্রাশয়। কি বলা হয়? শুক্রাশয়। আমি এখানে লিখছি না। এক নম্বর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে শুক্রাশয় সম্পর্কে। এবার তোমরা আমাকে দেখে বলো, যেমন স্ত্রী প্রজননতন্ত্রে কী ছিল? ডিম্বাশয় ছিল। ডিম্বাশয় থেকে কি উৎপন্ন হচ্ছিল? ডিম্বাণু উৎপন্ন হচ্ছিল, কারণ ডিম্বাণু যদি উৎপন্ন না হয় তাহলে স্পার্ম যাক ভেতরে না যাক, কোনোভাবে কোনো কিছুই পসিবল নয়। তো কি হচ্ছিল? ওখানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছিল। এখানে তেমনি শুক্রাশয় থেকে কি উৎপন্ন হবে? শুক্রাণু উৎপন্ন হবে। আমাদের শুক্রাশয় কটা থাকে? আমাদের দুটো শুক্রাশয় থাকে। কটা শুক্রাশয় থাকে? দুটো শুক্রাশয় থাকে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে শুক্রাশয়টা তুমি দেখছো না, এই শুক্রাশয়টা একটা থলির ভেতরে থাকে, যেটাকে আমরা কি বলি? স্ক্রটাম বলি। সেটাকে কি বলি? স্ক্রটাম বলি। ঠিক আছে, এই শুক্রাশয়টা একটা থলির ভেতরে থাকে, সেটাকে আমরা কি বলি? স্ক্রটাম বলি। 3 নম্বর পয়েন্ট, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই যে স্ক্রটাম বা শুক্রাশয়, এটা দেখবে দেহের বাইরে থাকে। কেন দেহের বাইরে থাকে? কারণ হচ্ছে আমাদের বডি টেম্পারেচার 37°C, কিন্তু এই শুক্রাশয়ের মধ্যে কি উৎপন্ন হয় বলো? এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। এবার শুক্রাণু উৎপন্নের জন্য যে টেম্পারেচারের প্রয়োজন হয়, সেটা কিন্তু আমাদের বডি টেম্পারেচার যদি 37°C হয়, এর থেকে আরও 2-2.5 ডিগ্রি টেম্পারেচার কম প্রয়োজন হয়, কিন্তু দেহের ভেতরে সেটা পাবে না। সেই জন্য এটা শুক্রাশয়টা কি হয় না, দেহের বাইরে অবস্থিত থাকে। টেম্পারেচার কম, শুক্রাণু উৎপন্নের জন্য টেম্পারেচার কম লাগে, শরীরের টেম্পারেচার থেকে আরও 2-2.5 ডিগ্রি কম লাগে। সেই জন্য এটা কি হয় না, দেহের বাইরে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি কোনো কারণে ধরো কোনো একটা ঠান্ডা জায়গায় চলে গেছো, ঠান্ডা জায়গায় টেম্পারেচার ধরো সাপোজ বলছি -10 ডিগ্রি কি -2 ডিগ্রি, এরকম টেম্পারেচারে চলে গেছো, এবার এখানে শুক্রাণু উৎপন্ন হবে কি করে? এই ব্যাপারে আমি এখানে আলোচনা করবো না, আমি যখন তোমাদের ওই পড়াবো শুক্রাশয় সম্পর্কে ডিটেলস যাবো তখন আমি আলোচনা করবো। ঠিক আছে, তো এখন আমরা কি করছি, মোটামুটি একটা ওভারভিউ নিচ্ছি যে কী করে কীরকম কী পার্ট থাকে না থাকে সেই বিষয়ে। তার আমরা কী বললাম? শুক্রাশয় থাকে, এবং শুক্রাশয়টা যে থলির মধ্যে আবদ্ধ থাকে সেটাকে বলা হয় স্ক্রটাম। ঠিক আছে, দেখো এই শুক্রাশয়ের ঠিক ওপরে আরেকটা পার্ট রয়েছে, দেখো আরেকটা পার্ট রয়েছে, দেখো দু জায়গাতে দুটো একটা উপরে পার্ট রয়েছে, এটাকে কি বলে? এপিডিডাইমিস বলে। কি বলে? এপিডিডাইমিস বলে। যদি এই স্লাইডটাকে তোমরা ভালো করে শোনো, তাহলে তোমাদের পুরুষ পর্যন্ত এখানেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর তো আমি একটা পার্ট তো পড়াবোই। এপিডিডাইমিসের কাজ কি? এপিডিডাইমিস কি করে না, শুক্রাণুকে স্টোর করে রাখে। দেখো, যখন যে মুহূর্তে সেক্স করছে, সেক্স ডিউরেশন টাইমে, এটা কিন্তু এটা নয় যে সঙ্গে সঙ্গে এই শুক্রাণু উৎপন্ন হচ্ছে। এই শুক্রাণু আগেই উৎপন্ন হয় এবং কি থাকে না, এপিডিডাইমিসের মধ্যে স্টোর করে থাকে, এবং বলতে পারো শুক্রাণু ম্যাচুরিটি পায় এই এপিডিডাইমিসের মধ্যে। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট মনে রাখবে কি? শুক্রনালী। এখানে শুক্রাণু তো উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে, এখানে কি হয়ে গেল? শুক্রাশয়, এখানে শুক্রাণুটা স্টোর হয়ে গেল, এখানে শুক্রাশয় স্টোর হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে তো পৌঁছাতে হবে, যেতে হবে, তো কিসের মাধ্যমে পৌঁছায়? এই যে নালীটার মাধ্যমে পৌঁছায়, এই নালীটার মাধ্যমে।
এই নালীটার মাধ্যমে পৌঁছায়। এই নালীটার নাম হচ্ছে শুক্রনালী বা ইংলিশে যেটাকে বলে ভাস ডিফারেন্স। কি বলে? ভাস ডিফারেন্স বলা হয়। ঠিক আছে, নেক্সট কি 5 নাম্বার? 5 নাম্বার হচ্ছে এই যেটা আমাদের এই স্পামটা পৌঁছে গেল না, আমাদের আমি বলেছিলাম না আমাদের একটাই ইউরেথ্রা থাকে, ইউরেথ্রার ও সরি 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 যাই হোক, দেখা অসুবিধা নেই। তো আমাদের কি থাকে? ইউরেথ্রা থাকে। ইউরেথ্রার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের যে আমরা যখন রেচনতন্ত্র পড়েছিলাম, আমাদের মূত্র যে পথে নির্গত হয়, আমাদের যে বীর্য বা সিমেন আমাদের সেই পথেই নির্গত হয়। তো আমাদের এই শুক্রনালী থেকে কোথায় চলে যাবে? এটা মূত্রপথ বা মূত্রনালী বা ইউরেথ্রাতে চলে যাবে, ইউরেথ্রাতে চলে যাবে। ঠিক আছে, আর 6 নাম্বার একটা পথ আছে, সেটাকে বলা হয় কি? পেনিস বা শিশ্ন বলা হয়, যেটার মাধ্যমে আমাদের এই ইউরেথ্রার মাধ্যমে এটা কি হয়? দেহর বাইরে বেরিয়ে যায়। এটাকে কি বলা হয়? পেনিস বলা হয়। তার মানে আমাদের 6টা পার্ট আছে পুরুষ পর্যন্ততে। আমরা শুক্রাশয় সম্পর্কে পড়ব, আমরা স্ক্রটাম সম্পর্কে পড়ব, আমরা এপিডিডাইমিস পড়ব, আমরা শুক্রনালী পড়ব, ইউরেথ্রা পড়ব, প্যারিস সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো চলো এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো নেক্সট দেখো, দেখো কি বলেছে এখানে, এক মিনিট। দেখো, পুরুষ প্রজননতন্ত্র মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মূলত শুক্রাণু তৈরি করে, তাদের সংরক্ষণ এবং স্ত্রী প্রজনন নালীতে তা স্থানান্তরের জন্য কাজ করে। আমাদের এখানে যে শুক্রাণুটা দেখো, আমাদের পুরুষ প্রজননতন্ত্রে শুধুমাত্র কাজ শুক্রাণু উৎপন্ন করা নয়, স্ত্রী প্রজনন নালীতে সেটা স্থানান্তরেরও কাজ করে। এটা ভেবো না যে এমনি শুক্রাণু উৎপন্ন হয়ে গেল অতি সহজেই চলে যাবে, অতি সহজেই মহিলাদের প্রেগনেন্সি চলে আসবে, তা কিন্তু সিস্টেমে নয়। মানে এখানে আজকে বুঝতে পারবে যে কতটা টাফ, মানে কতটা টাইমের ব্যাপার থাকে, কীরকম গ্যাপিংয়ের ব্যাপার থাকে, কখন যে এই যে আমাদের শুক্রাণু কখন গেলে পরে ঠিকঠাক দরকার মানে সেখানে যেতে পারবে এবং ফার্টিলাইজ করতে পারবে। ঠিক আছে, এই সমস্ত কিছু আজকে জানতে পারবে। তো শুধুমাত্র উৎপন্ন করলে হবে না, স্ত্রী প্রজনন নালীতে তার স্থানান্তরের জন্যও কাজ করে থাকে আমাদের পুরুষ প্রজননতন্ত্র। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে মেন্স রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে যে স্টাডি বলতে পারো, যে ক্ষেত্র বলতে পারো, সেই ক্ষেত্রকে কি বলা হয়? অ্যান্ড্রোলজি বলা হয়। অ্যান্ড্রোলজি বলা হয়, মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি বড় করে দেখানো আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি সে আচ্ছা, এখানে আরও কিছু গ্রন্থি আছে, গ্রন্থিগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, দেখো সেমিনাল ভেসিক্যাল সম্পর্কে পড়বো। ঠিক আছে, ভাস ডিফারেন্স, প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে, এপিডি ডাইমিস, এখানে অনেক কিছু এক্সট্রা পার্ট আছে। এক্সট্রা পার্টগুলো জানার প্রয়োজন নেই, তোমাদের যেটুকু এনসিইআরটিতে আছে আমরা সেইটুকুই আলোচনা করবো এখানে। ঠিক আছে, স্ক্রোটাম, টেস্টিস, ইউরেথ্রা, পেনিস, তারপরে ব্যাস এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এটা হচ্ছে এনসিইআরটিতে যে বাংলা ছবি দিয়ে বাংলা ভাষায় হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো সেমিনাল ভেসিক্যাল, মূত্রথলি, প্রোস্টেট গ্রন্থি, শিশ্ন যেটাকে আমরা কী বলছিলাম? পেনিস বলছিলাম, মূত্রনালী, গোবিনী, ভাস ডিফারেন্স, শুক্রাশয়, স্ক্রোটাম, এটাই হচ্ছে মানুষের পুংজননতন্ত্র। দেখো নেক্সট হচ্ছে পুরুষ পর্যন্তদের কী কী পার্ট আছে। আমরা যে পার্টগুলো পড়লাম সেই পার্টগুলো একবার তোমরা এখানে আরেকবার রিভিশন করে নাও। কী কী আছে না, একদিকে ইংলিশে আছে, একদিকে বাংলায় আছে। ঠিক আছে, এ পেয়ার অফ টেস্টিস মানে এক জোড়া, শুক্রাশয় যদি বলে কটা থাকে? দুটো থাকে। স্ক্রোটাম কটা থাকে? স্ক্রোটাম এক, মানে দুটো শুক্রাশয়ে দুটো স্ক্রোটাম থাকে, মানে যে থলিটার মধ্যে থাকে সেটাকে স্ক্রোটাম বলে বললাম। এপিডিডাইমিস যেখানে শুক্রাণুটা স্টোর থাকে। ভাস ডিফারেন্স শুক্রনালী, ইউরেথ্রা মূত্রপথ বা মূত্রনালী, আর পেনিস পুরুষাঙ্গ বা লিঙ্গ বা এনসিটিতে শিশ্নও বলেছে, শিশ্ন। ঠিক আছে, এই পার্টগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। চলো নেক্সট দেখো, এছাড়াও কিছু গ্ল্যান্ড আছে আমাদের। দেখো কী কী গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডগুলো সম্বন্ধে নাম জেনে রাখো। সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি আর কাউপার গ্রন্থি। দেখো সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড বলা হয়, কাউপার গ্রন্থি বা কাউপার গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, শর্টে এইটুকু জেনে রাখো যে আমাদের, দেখো তোমরা একটা জিনিস ভাবো, আমাদের শুক্রাশয়ে কী তৈরি হলো? স্পাম তৈরি হলো, মানে যেটাকে বলা হয় শুক্রাণু তৈরি হলো। এবার শুক্রাণুটা যখন মানে ফিমেলের যে যোনিপথ আছে সেটা দিয়ে আমাদের কোথায় পৌঁছাতে হবে বলো? আমাদের এটা পৌঁছাতে হবে সোজা একদম জরায়ুর ভেতর দিয়ে ফ্যালোপিয়ান টিউবে, মানে যেখানে অলরেডি ডিম্বাণু ওয়েট করছে ফার্টিলাইজ হওয়ার জন্য, ডিম্বাণু অপেক্ষা করছে। এবার এত দূর যে রাস্তাটা সেটা ট্রাভেল করার জন্য দুটো জিনিস মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে আমাদের যে স্পাম আছে, আমরা স্পামের গঠন সম্পর্কে, আমাদের যে শুক্রাণু আছে শুক্রাণুর গঠন সম্পর্কে এখানে পড়বো। শুক্রাণুর গঠনটা এরকম আছে যেটা কিনা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, গঠনটাই এরকম আছে। 2 নম্বর হচ্ছে এই সামনে এগিয়ে যেতে আরেকটা জিনিস সাহায্য করে, সেটা হচ্ছে এই 3টে গ্রন্থি সাহায্য করে। কী সাহায্য করে? প্রত্যেকটা আলাদা আলাদা পড়বো আমরা, এইটুকু জেনে রাখো যে এই 3টে গ্রন্থি থেকে
কিছু দেখো গ্ল্যান্ড যখন বলছি তার মানে বুঝবে এখান থেকে কিছু নিঃসৃত হয়, কিছু পদার্থ নিঃসৃত হচ্ছে। তো যে পদার্থগুলো নিঃসৃত হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে কী করছে, পিচ্ছিল রাখছে। এই রাস্তাটাকে পিচ্ছিল করছে যাতে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা দেখেছো আমি যেটাকে সিমেন্ট বলছি না, সিমেন্ট মানে বীর্য বলছি, এর সঙ্গে কি থাকে না স্পার্ম থাকে, একটা হচ্ছে শুক্রাণু, তার সঙ্গে দেখবে কিছুটা লিকুইড পার্ট থাকে, শুধুমাত্র শুক্রাণু থাকে না, কিছুটা লিকুইড পার্ট থাকে। ওই লিকুইড পার্টটা এই তিনটে গ্রন্থি থেকে ক্ষরণ হয়। এই তিনটে গ্রন্থি থেকে যে জিনিসটা ক্ষরণ হয়, কেউ কেউ কী করে, এই যে শুক্রাণুটা সামনে এগিয়ে যায়, এই শুক্রাণুটা তার জন্য তো শক্তি দরকার, শক্তি দরকার। তো এখান থেকে যে গ্রন্থি থেকে যে ক্ষরণ হয় না, কি করে, একে পুষ্টি যোগায়, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি যোগায়, আবার সামনের রাস্তাটাকে ক্লিয়ার করে, মানে কি করে, পিচ্ছিল করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এই গ্রন্থিগুলোর কাজ হচ্ছে ওই লিকুইড পার্টটা উৎপন্ন করা। শুধুমাত্র শুধুমাত্র স্পার্ম, সামনে শুক্রাণু শুধুমাত্র সামনে এগিয়ে যেতে পারে না, ওকে আগানোর জন্য পুষ্টি দরকার, সামনের পথটা পিচ্ছিল দরকার, যে তরল পার্টটা থাকে না, এই তরল পার্টটা এই তিনটে গ্রন্থি থেকে নিঃসৃত হয়। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। এবার আমরা এক একটা পার্ট সম্পর্কে পড়ব। প্রথমে পড়বো আমরা কি, শুক্রাশয়। শুক্রাশয় সম্পর্কে আমরা কি জানলাম, যে শুক্রাশয় হচ্ছে, আমি এই বেঙ্গলিতে দেওয়া ছবিটা রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এই যে শুক্রাশয়, আমি কি বললাম প্রথম কথা, শুক্রাশয়কে ইংলিশে বলে টেস্টিস, এবং এই শুক্রাশয় সংখ্যায় কটা থাকে, দুটো থাকে। কোথায় অবস্থান করে, এটি দেহের বাইরে স্ক্রোটাম নামক অন্ডথলির ভেতরে এটা থাকে। স্ক্রোটাম নামক একটা থলি আছে, তার ভেতরে অবস্থান করে। কাজ কি, এখানে প্রধান কি হয়, টেস্টোস্টেরন যে আমাদের পুরুষ হরমোন থাকে সেইটা নিঃসৃত করে, এবং কি উৎপন্ন করে না, শুক্রাণু উৎপন্ন করে। আমরা টেস্টোস্টেরন সম্পর্কে এখানে কিচ্ছু পড়বো না, কারণ আমরা অলরেডি কি পড়ে ফেলেছি না, এন্ডোক্রাইন সিস্টেম পড়েছি, ওখানে আমরা টেস্টোস্টেরন সম্পর্কে পড়েছি, কি কাজ না কাজ কীভাবে নিঃসৃত হয় আমরা ডিটেলসে পড়েছি। এখানে আমরা কি পড়বো, শুধু শুক্রাণু সম্পর্কে পড়বো। বিশেষত হচ্ছে শুক্রাণু তৈরির জন্য দেহের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় কি বললাম 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রার প্রয়োজন হয়, তাই এটি দেহের বাইরে থাকে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, যে ধরো কোনো একটা কম টেম্পারেচার জায়গায় গেছো, সেখানে ধরো -10 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। এই 10 ডিগ্রি টেম্পারেচারে কথা হচ্ছে যে এই শুক্রাশয় কীভাবে স্পার্ম উৎপন্ন করবে, কীভাবে উৎপন্ন করবে। দেখো তখন কি করে, এই শুক্রাশয় না ছোট হয়ে দেহের কাছে অবস্থান করে, দেহের কাছে চলে আসে, আমাদের যে দেহ থাকে দেহের কাছাকাছি অবস্থান করে, এবং সেখান থেকে টেম্পারেচার নেয়। মানে 37 ডিগ্রি সেলসিয়াস যদি দেহের টেম্পারেচার হয়, এর থেকে জাস্ট 2-2.5 ডিগ্রি কম আমাদের প্রয়োজন পড়ে। এবার 2-2.5 ডিগ্রি কম, এবার -10-এ গেলে কি ওখানটা তো অনেক কম আছে, আর তখন ওটা তো দেহের বাইরে, আমাদের দেহের টেম্পারেচার বরাবরই 37ই থাকবে, আমাদের দেহের টেম্পারেচার তো কোনোভাবে কমবে না, সে তুমি -50 ডিগ্রি চলে যাও, আমাদের দেহের টেম্পারেচার, দেহের ভেতরে যে টেম্পারেচার আছে সেটা ফিক্স থাকবে। কিন্তু এটা তো দেহের বাইরে, তাহলে ও কী করে শুক্রাণু উৎপন্ন করবে, তখন কি করবে, এ দেহের কাছে চলে যাবে, এই টেস্টিস তখন কি করবে, দেহের কাছে চলে যাবে, এবং এখান থেকে টেম্পারেচার নেবে এবং শুক্রাণু উৎপন্ন করবে। বোঝা গেল? আর এছাড়াও তোমাদেরকে বললাম যে এটা স্বাভাবিকভাবে এই যে এপিডিডাইমিস, এটা কি না শুক্রাশয়ের ওপরে অবস্থিত এই কুণ্ডলী পাকানো নালিকায় শুক্রাণু সাময়িকভাবে জমা থাকে এবং তারা পূর্ণতা ম্যাচুরিটি লাভ করে। মানে এখানে নয় যে ডিউরিং সেক্স সেই মুহূর্তে উৎপন্ন হচ্ছে, এই এপিডিডাইমিসে, এখানে ছবিটা এপিডিডাইমিস দেওয়া নেই, এপিডিডাইমিস ওই ছবিতে ছিল আর কি, আমি তোমাকে দেখালাম, ওই ছবির মধ্যে এপিডিডাইমিস ওই ঠিক শুক্রাশয়ের ওপরেই থাকে, ওখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে, সাময়িকভাবে স্টোর করা থাকে এবং ওখানে ম্যাচুরিটি লাভ করে। ঠিক আছে, এপিডিডাইমিসের কাজই এটা। চলো নেক্সট দেখো। আচ্ছা, আর একটা পয়েন্ট তোমাদের বলে দিই, 1 মিনিট। দেখো যদি জিজ্ঞাসা করে যে এই যে টেস্টিস থাকে না, এই যে টেস্টিস শুক্রাশয়, এই টেস্টিসের শেপ কীরকম, শেপ কীরকম, মনে রাখবে ওভাল শেপ। ঠিক আছে, ডিম্বাকৃতি টাইপের ওভাল শেপ। যদি বলে এর লেন্থ কি, লেন্থ জিজ্ঞাসা করে, তাহলে মনে রাখবে প্রত্যেকটা টেস্টিসের 4 থেকে 5 সেন্টিমিটারের মতো এর লেন্থ থাকে। ঠিক আছে, যদি বলে চওড়া কতটা, উইথ কতটা থাকে, বলবে 2 থেকে 3 সেন্টিমিটারের জন্য। এগুলো মনে রাখবে, শেপ হচ্ছে ওভাল শেপ, লেন্থ 4 থেকে 5 সেন্টিমিটার, উইথ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার, এটা একটা অ্যাভারেজ সাইজ। ওকে, নেক্সট দেখো আমরা পড়বো কি, ভাস ডিফারেন্স। আমি ভাস ডিফারেন্সের কাজ কি বলেছি, ভাস ডিফারেন্স এপিডিডাইমিসের মধ্যে যে শুক্রাণুটা সঞ্চিত থাকে সেখান থেকে জাস্ট ওর ক্যারি করা হচ্ছে কাজ, বয়ে নিয়ে গিয়ে ইউরেথ্রাতে নিয়ে যাওয়াটা হচ্ছে কাজ। কি কাজ বললাম আমি এর, শুধুমাত্র একটা, এটা কিছুই জানার নেই, এটা একটা দীর্ঘ নালী যা শুক্রাণুকে এপিডিডাইমিস থেকে পরিবাহিত করে মূত্র নালীর দিকে নিয়ে যায়। এই যে এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, এই যে এখান থেকে এপিডিডাইমিস থেকে এটা বয়ে নিয়ে গিয়ে জাস্ট ক্যারি করে কী করলো, মূত্রনালীর দিকে নিয়ে গিয়ে যে ইউরেথ্রা আছে ওই সাইডে নিয়ে যায়, যে ওখানে শুক্রাণুটাকে কী করতে হবে না, বাইরে বার তো করতে হবে, তো এই ফার্স্ট ডিফারেন্সের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো।
নেক্সট দেখো, আমরা অলরেডি কি পড়লাম যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে এবং কিসের মাধ্যমে বাহিত হচ্ছে, কীভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা সমস্ত কিছু জানলাম। এবার আমরা যে আনুষঙ্গিক গ্রন্থি সম্পর্কে পড়বো, যে 3টে গ্রন্থি আছে সেই 3টে গ্রন্থি সম্পর্কে জানবো। এখানে দেখো, এখান থেকে মেনলি কোনো প্রশ্ন আসে না, তোমাদেরকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে এই 3টে গ্রন্থি থেকে যে লিকুইড পার্টটা বেরোয়, গ্রন্থি যখন বলছে কিছু নিঃসৃত হয় বললাম, তো এখান থেকে যে পার্টটা বেরোয় কী করে, শুক্রাণুকে কেউ পুষ্টি যোগায়, কেউ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জায়গাটাকে পিচ্ছিল করে রাখে, মানে লিকুইড যে পার্টটা থাকে না, যেটা শুক্রাণুর সঙ্গে থাকে, স্পামের সঙ্গে থাকে, সেই পার্টটা এই তিনটে গ্রন্থি কী করে নিঃসৃত করে। শুক্রাণু যখন বীর্য হিসাবে নির্গত হয়, মানে দেখো দুটো জিনিস কিন্তু আলাদা, স্পাম মানে শুক্রাণু এটা আলাদা, আর সিমেন মানে বীর্য, এই দুটো জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে। স্পাম হচ্ছে শুক্রাণু, যখন এর সঙ্গে কোনো লিকুইড পার্ট নেই, শুধুমাত্র শুক্রাণু আছে, তখন সেটাকে স্পাম বলছি আমরা। আর সিমেন আমি তখন বলছি যখন শুক্রাণুর সঙ্গে এই 3টে গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থও মিশছে, তখন আমরা সেটা কি বলছি, সিমেন বা বীর্য, দুটো কিন্তু আলাদা জিনিস। দেখো এখানে তখন 3টি গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়, সেমিনাল ভেসিক্যাল আছে, প্রথমে আছে সেমিনাল ভেসিক্যাল। দেখো বীর্যের প্রায় 60% অংশ এখান থেকে তৈরি হয়, শুক্রাণুর পুষ্টির জন্য সান্দ্র তরল নিঃসরণ করে, যা শুক্রাণুকে কী করে, শক্তি যোগায়, কারণ শুক্রাণুকে অনেকটা পথ ট্রাভেল করতে হয়। কি হয় না, ভেতরে যে ভ্যাজাইনা থাকে মেয়েদের, সেখান থেকে গিয়ে পড়ে যোনিপথ দিয়ে সোজা জরায়ু থেকে সোজা ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত হয়, এই যে লং ডিস্টেন্সটা, এইটাকে জন্য শক্তি দরকার, সেটা কে যোগায় না, সেমিনাল ভেসিক্যাল। প্রোস্টেট গ্রন্থি থেকে কী করে না, এটা একটা ক্ষারীয় তরল নিঃসরণ করে, যা স্ত্রী প্রজনন পথের আম্লিক ভাব, যে অ্যাসিডিক যে ভাব থাকে সেইটাকে দূর করে এবং শুক্রাণুকে বাঁচিয়ে রাখে, কারণ অ্যাসিডিক ভাবের মধ্যে শুক্রাণু বাঁচে না, মরে যায়, সেই জন্য শুক্রাণুকে বাঁচানোর জন্য ওই পথটাকে কী করে, ক্ষারীয় করে, মানে আম্লিক ভাবটাকে দূর করে আর কি, যাতে শুক্রাণুটাও ওই রাস্তাটাকে ট্রাভেল করতে পারে। আর কাউপার গ্রন্থি কি, এটি মূত্রনালীকে পিচ্ছিল করে, যাতে অতি সহজেই শুক্রাণুটা ভেতরে প্রবেশ করতে পারে। বোঝা গেল? তো এই 3টে গ্রন্থির কাজ মনে রাখার আবারও বলছি কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাদের জানার জন্য বা তোমাদের নলেজের জন্য আমি তোমাদের দিয়ে রেখেছি, শুধু ওইটুকুই মনে রাখবে যেটুকু আমি তোমাদের বললাম, ঠিক আছে। চলো নেক্সট দেখো বীর্য বা সিমেন আমরা কাকে বলছি, ভালো করে বোঝো, আবার বলে দিচ্ছি। বীর্যের মূলত দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে শুক্রাণু, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো আরেকবার দেখেছি, শুক্রাণু একটা, আর সেমিনাল প্লাজমা যেটা আমরা বললাম যে গ্রন্থি থেকে বেরোচ্ছে আর কি, সেটা সেমিনাল গ্রন্থি থেকে যেটা বেরোচ্ছে সেটা সেমিনাল প্লাজমা, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি। আরে মনে নেই না, নেই, যে এদিকে আমি দেখালাম মাত্র, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, সেমিনাল ভেসিক্যাল, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, এখানে নামগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। সেমিনাল প্লাজমা বলতে সেমিনাল ভেসিক্যাল থেকে যেটা বেরোচ্ছে, এটা কাউপার গ্রন্থি হবে, ঠিক আছে, কাউপার গ্রন্থি, আর একটা সেমিনাল প্লাজমা যেটা সেমিনাল ভেসিক্যাল থেকে বেরোচ্ছে, মানে সেমিনাল প্লাজমা যেটা সেমিনাল ভেসিক্যাল থেকে বেরোচ্ছে, কাউপার গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হচ্ছে, আর প্রোস্টেট গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। এই যে তরল পার্টটা আর শুক্রাণু, এই দুটো পার্ট মিলে হচ্ছে আমাদের বীর্য বা সিমেন, ঠিক আছে। চলো দেখো নেক্সট আমরা পড়বো যে শুক্রাণু যে সামনের দিকে এগিয়ে যায় বা শুক্রাণু যে আমাদের শরীর থেকে নির্গত হয়, তার গঠনটা কীরকম, একবার ছবিটা ভালো করে লক্ষ্য করো। ছবিটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এর 3টে পার্ট থাকে। একটা পার্ট থাকে হেড, যেটাকে বলে মাথা বা মস্তক, একটা পার্ট থাকে মিড পিস, যেটা হচ্ছে শুক্রাণুর মধ্যভাগ, আর একটা থাকে লেজ, লাস্টে টেল পার্ট একটা থাকে। এই 3টে পার্টে শুক্রাণু বিভক্ত আছে, ঠিক আছে। মাথা যেটা থাকে সেখানে কি থাকে, মাথাতে কি থাকে বলো, নিউক্লিয়াস থাকে। আরে মাথার পার্ট বুঝতে পারছো, এইটা হচ্ছে মাথার পার্ট, এই যে এইটা হচ্ছে মাথার পার্ট। এই মাথার পার্টে কী থাকে বললাম, নিউক্লিয়াস থাকে, মানে নিউক্লিয়াস থাকা মানে সমস্ত জেনেটিক তথ্য, এই যে আমরা বলি না যে ডিএনএ এক বংশ থেকে অপর বংশে যায়, আরে কিসের মাধ্যমে যাচ্ছে, স্পামের মাধ্যমে যাচ্ছে। স্পামের কোথায় সেটা সঞ্চিত আছে বলো, আমাদের যত জেনেটিক মেটেরিয়াল কোথায় সঞ্চিত থাকে, আমাদের নিউক্লিয়াসে থাকে। তো যদি বলে নিউক্লিয়াস স্পামের কোথায় থাকে, বলবে হেডে থাকে, মস্তক প্রান্ত যেটা থাকে সেখানে থাকে, ঠিক আছে। এর সামনে আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হয় অ্যাক্রোজোম, মানে অ্যাক্রোজোমটা কখন কাজে লাগে বলো তো, যখন এই একটা ডিম্বাণু ওয়েট করছে ফার্টিলাইজ হওয়ার জন্য, নিষেক হওয়ার জন্য, এই এগটা কী করছে, এই এগটা ওয়েট করছে। এবার এই এগের ভেতরে তো এটাকে ফার্টিলাইজ করার জন্য ঢুকতে হবে, এই ঢোকার জন্য এই সামনের যে পার্টটা থাকে না, এই পার্টটাকে বলে অ্যাক্রোজোম। কি বলা হয়, অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম কি করে না, ডিম্বাণুটাকে ভেদ করতে সাহায্য করে। একে যখন নিষিক্ত করবে কিন্তু ভেদ করে ঢুকতে হবে, কারণ একটা শুক্রাণু যাচ্ছে না, অনেক 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 শুক্রাণু যায়, এর মধ্যে একটা শুক্রাণু কী করে, একে ভেদ করতে পারে,
তো যদি অ্যাক্রোজোম ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভেদ করতে পারবে না। তো মনে রাখবে এর সামনে কি থাকে, অ্যাক্রোজোম থাকে, যেটা ডিম্বাণু ভেদ করতে সাহায্য করে। এবার আমি মিডিল পার্টে আসছি। মিডিল পার্টে কি থাকে, এখানে কি থাকে না, প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা মাইটোকন্ড্রিয়া কেন থাকবে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, তার মানে নিশ্চয়ই শক্তি দেয়। তো এই শুক্রাণুটাকে সামনে সচল রাখার জন্য এই যে মাইটোকন্ড্রিয়া আছে না, এ কী করে, একে শক্তি দেয়, এ মিডিল মানে মিডিল পজিশনে থাকে। যদি বলে মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর কোন পজিশনে থাকবে, বলবে মিডিল পিস, মধ্যভাগে থাকবে। ক্লিয়ার? আর লাস্টে আসছে কি, লেজ, টেল। এটা কি করে না, এটা শুক্রাণুকে এরকম করে সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। যখন সামনের দিকে এগিয়ে যায় জাস্ট এইভাবে সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এটাই হচ্ছে, যেমন মাছের লেজের কাজ কি, দিক পরিবর্তন করে না, এই ডান দিক ঘুরলে মাছ বাঁ দিকে যায়, বাঁ দিক ঘুরে, মানে এটাকে সামনের দিকে জাস্ট সাঁতার কেটে সামনে এগিয়ে যায়, সেই জন্য লেজটা শুধুমাত্র আছে। ঠিক আছে? আর কোন দিকে এগিয়ে যায় না, ডিম্বাণুর দিকে এগিয়ে যায়, ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। চলো যেগুলো পড়লাম তোমাদের একবার দেখিয়ে দিই আমি। দেখো এখানে একবার দেখে নাও, একটা আদর্শ শুক্রাণুর তিনটে প্রধান অংশ থাকে, একটা থাকে মস্তক, একটা থাকে মধ্যভাগ, একটা থাকে লেজ। মস্তকে কি থাকে, নিউক্লিয়াস থাকে, যাতে জেনেটিক তথ্য সঞ্চিত থাকে, এর সামনে অ্যাক্রোজোম থাকে যা ডিম্বাণু ভেদ করতে সাহায্য করে। মস্তক পাট গেল। মধ্যভাগে কি থাকে, প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে যা শুক্রাণুকে সচল রাখার জন্য শক্তি দেয়। এবং লেজে কি থাকে না, শুক্রাণুকে সাঁতার কেটে ডিম্বাণুর দিকে এগিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তো এই হয়ে গেল মস্তক পাট, এই হয়ে গেল মিড পিস, আর এই পার্টটা হয়ে গেল লেজ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আচ্ছা এখানে যদি আমি তোমাদের কথা বলি যে এই যে মস্তক পার্টটা থাকে না, হেড যেটা থাকে, ওর মধ্যে আমি বললাম নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, ক্রোমোজোম থাকবে। তো বলো তো কটা ক্রোমোজোম থাকে এখানে, কটা ক্রোমোজোম থাকে? মনে রাখবে আমি কি বলেছিলাম, যত জার্ম সেল আছে তার মধ্যে কি থাকে না, 23টা করে ক্রোমোজোম থাকে। এই আমাদের জনন কোষ ছাড়া সবেতেই আমাদের কি থাকে, 46টা ক্রোমোজোম থাকে, কিন্তু এতে কি থাকে 23টা ক্রোমোজোম। কারণ মাদারের কাছ থেকেও 23টা পাবে না, আর ফাদারের কাছ থেকেও 23টা, টোটাল 46টা হবে। ঠিক আছে? চলো নেক্সট দেখো। আরে মজা আসছে না বায়োলজি পড়তে? তোমরা কমেন্টও করো না, জানাও না। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়বো, সেটা হচ্ছে আমাদের পুরুষ প্রজননতন্ত্র কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? ওর বাইরে আর কিছু জানা নেই। আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের দুটোই কমপ্লিট। এবার আমরা পড়বো, আমি তোমাদের বলেছিলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আরও কিছু, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট নয়, ফিমেলের রিপ্রোডাক্টিভ একটা পার্ট বলতে পারো একটা। ঠিক আছে? তো আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ঋতুচক্র বা পিরিয়ডস, মেয়েদের কেন পিরিয়ডস হয়, মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে ডিটেলসে পড়বো। দেখো দেখো প্রথম কথা হচ্ছে পিরিয়ডস কেন হয় ভালো করে বুঝবে। আজকে বুঝিয়ে দেবো, জীবন আর কোনোদিন ভুলবে না। ভালো করে দেখো, আমি তোমাদের কি বলেছিলাম যে এটা হচ্ছে কি না, ডিম্বাশয়। এখান থেকে একটা ডিম আমাদের কি হয় না, প্রত্যেক মাসে আমি বলেছিলাম যে একটা করে ডিম ম্যাচিওর হয়, একটা করে ডিম্বাণু ম্যাচিওর হয়। সেটা এই মাসে যদি এই ডিম্বাশয়টা হয়, পরের মাসে এই ডিম্বাশয়টা হবে। ঠিক আছে? তো এখান থেকে একটা ডিম্বাণু কী করলো না, নিষিক্ত করলো। কী বলে, ওভিলিউশন বলে, ওভিলিউশন। তো কী করলো না, ডিম্বাণু নিষিক্ত হয়ে এখানে ওয়েট, মানে নিষিক্ত নয় সরি, পরিপক্ক হয়ে ম্যাচিউরিটি পেয়ে পুরো এখানে ওয়েট করছে। কেন ওয়েট করছে? যে কোনো স্পাম আসবে এবং কি করবে না, সেটাকে স্পাম নয় সিমেন আসবে, এবং সেটাকে কি করবে, কোনো শুক্রাণু এসে এটাকে কি করবে না, নিষিক্ত করবে, ফার্টিলাইজ করবে। ঠিক আছে? এবং আমাদের বডি প্রত্যেক মাসে কি হয় না, প্রেগনেন্সির জন্য রেডি হয়। বডি তো জানে না যে আমি কখন প্রেগনেন্ট হবো, বডি এটুকু জানে যে আমাকে রেডি থাকতে হবে, অলওয়েজ আমাকে রেডি থাকতে হবে। তো কি করে না, ডিম্বাণু কি করে, এখানে এসে ওয়েট করে যদি কোনো স্পাম এলো, একে যদি নিষিক্ত করলো, আমরা জানি প্রসেস কি হয় না, এখানে ফার্টিলাইজ হয়ে পড়ে এই যে ডিম্বাণু সঙ্গে শুক্রাণু মিলে কি করে না, জাইগোট উৎপন্ন করে। কি উৎপন্ন করে? জাইগোট উৎপন্ন করে। আর এই জাইগোটটা ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এসে পড়ে আমাদের এই স্থানটা কি স্থান, জরায়ু স্থান। কি স্থান? জরায়ু, যেটাকে বলি গর্ভাশয়। ঠিক আছে? বা ইউটেরাস। এখানে কি হয় না, ইউটেরাসের যে গাত্র আছে, যে দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে চিপকে যায়, এই গাত্রের মধ্যে চিপকে যায়, এবং এখানে ধীরে ধীরে বাচ্চা বড় হতে থাকে। আর এখানে কি সৃষ্টি হয়, প্লাজেন্টা সৃষ্টি হয়, যার মাধ্যমে যে ভ্রূণটা থাকে, সে ভ্রূণটা কী হয় না, পুষ্টি পেতে থাকে। ঠিক আছে? আমরা এটুকু জানি। কিন্তু গল্প হচ্ছে, যদি এখানে এই ডিম্বাণুটা ওয়েট করে কোনো স্পাম না এলো, সেক্ষেত্রে কি হয় দেখো, আমাদের যখন গর্ভাশয়টা বা ইউটেরাসটা প্রত্যেক মাসে তৈরি, এবার তোমরা একটা বলো, যে জায়গাতে যে ইউটেরাসের যে জায়গা, মানে ইউটেরাস এমন একটা জায়গা যেখানে একটা বাচ্চা প্রায় 9 মাস থাকে, 9 মান্থ থাকে এখানে সম্পূর্ণ ম্যাচিউরিটি লাভ করার জন্য।
একটা কোষ থেকে, একটা ভ্রূণ থেকে ধীরে 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 পুরো একটা বাচ্চার জন্ম হয়। এবার এখানের যে ইউটেরাসের যে গাত্রটা, যে দেওয়ালটা, এটা কি এমনি থাকলে হবে নর্মাল অবস্থায়? না, একে মজবুত হতে হবে। একে কি করতে হবে? একে অনেক বেশি মজবুত হতে হবে। এই যে গাত্রটা আছে, এই যে গাত্রটা আছে, ইউটেরাসের যে দেওয়ালটা আছে, একে কি করতে হবে? মজবুত করতে হবে। সেই জন্য আমাদের বডি কি করে প্রত্যেক মাসে, মানে ফিমেল বডিতে কি করে না, প্রত্যেক মাসে এই জায়গাটাকে, এই যে ইউটেরাসটাকে মজবুত করে, ইউটেরাসটাকে রেডি রাখে। কিসের জন্য? প্রেগনেন্সির জন্য। যাতে বাচ্চা যদি আসে তাহলে যেন এখানে পুরোপুরি 9 মাস যেন থাকতে পারে, সেই জন্য কী করে? ম্যাচিওর করে, রেডি করে। ঠিক আছে, কি হয় না, ইউটেরাসের দেওয়ালে রক্ত আর পুষ্টির একটা আস্তরণ দেয়, একটা আস্তরণ ফেলে, একটা আস্তরণ থাকে, এটাকে রেডি করে। আমি জাস্ট পাতি ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ইউটেরাসটাকে রেডি করে, এর গাত্রটাকে রেডি করে। ঠিক আছে, যাতে ভ্রূণটা আসে এবং সেখানে বেড়ে উঠতে পারে। এবার যদি কোনো কারণে ডিম্বাণু এখানে এলো, ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করছে, কোনো স্পার্ম এলো না, তো নিষিক্ত হলো না। এর ফলে কি হয়, এই আস্তরণটার কি আর কোনো প্রয়োজন আছে? এই আস্তরণটা যেটা তৈরি করলো, ইউটেরাসের যে আস্তরণটা তৈরি করলো, আমাদের বডি যে তৈরি করলো ফিমেল বডিতে, তো এই আস্তরণটার কি আর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কারণ ডিম্বাণু যদি না আসে, এখানে যদি না আসে, তাহলে আমার কিসের প্রয়োজন? কোনো প্রয়োজনই নেই। তখন কি হয়, এই আস্তরণটা যেটা রক্ত আর পুষ্টি দিয়ে বানানো হয়েছিল, সে আস্তরণটা ভেঙে যায়, ভেঙে শরীর থেকে রক্ত আকারে বেরিয়ে যায়, ব্লাড হয়ে বেরিয়ে যায় এই ভ্যাজাইনা দিয়ে। এটাকে আমরা কি বলছি? পিরিয়ডস বলছি। বলো, বোঝা গেল কেন পিরিয়ডস হয়? এবং এটা পরের মাসে আবার আবার প্রিপেয়ার করে। যখন এটা বেরিয়ে চলে গেল, কি করে পরের মাসে এই ইউটেরাস কি করে? আবার নিজেকে তৈরি করে, এর গাত্রটাকে আবার নিজেকে এইভাবে তৈরি করে, আবার রক্ত পুষ্টি দিয়ে এই দেওয়ালটাকে মজবুত করে বানায়। আবার যখন ডিম্বাণু নিষিক্ত না হয়, যখন প্রেগনেন্সি হলেই কি হয়ে যায় না, এই পিরিয়ডস বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ ইউটেরাস তো চাইছিল যে আমি রেডি করছি যাতে প্রেগনেন্ট হয়, যাতে এই যে ডিম্বাণু এটা আসে এবং এই গাত্রে চিপকে যায় এবং এখানে বাচ্চা ভ্রূণ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, চায়, তো সঙ্গে সঙ্গে পিরিয়ডস বন্ধ হয়ে যায়। কারণ সেই মুহূর্তে তো দেওয়াল ভেঙে গেলে হবে না, তাহলে তো সেই যে পুষ্টিটা রক্তটা দিয়ে যে ইউটেরাসটাকে বানিয়েছিল সেটা তো বেরিয়ে যাবে না। সেই জন্য কি হয়, যখনই প্রেগনেন্ট হয় তখনই পিরিয়ডস বন্ধ হয়ে যায়। আর যখন প্রেগনেন্ট না হয়, আবার এটা প্রতি মাসে আবার এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার বেরিয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়। বোঝা গেল? কিন্তু এর কতগুলো ফেজ থাকে, টোটাল 4টে ফেজ থাকে। ঠিক আছে, 4টে ফেজের মধ্যে যেমন মেনস্ট্রুয়াল ফেজ থাকে, ফলিকুলার ফেজ থাকে, ওভিলিউশন ফেজ থাকে, লুটিয়াল ফেজ থাকে। এই ফেজগুলোর সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। কিন্তু এই জিনিসটা বোঝা গেল কিনা বলো? দেখো, আমি যেটা বললাম তোমাদের একবার দেখিয়ে দিই, সুন্দরভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। গর্ভধারণের জন্য প্রতি মাসে জরায়ু নিজেকে প্রস্তুত করে। জরায়ুর ভেতরের দেওয়ালে রক্ত ও পুষ্টির একটা নরম আস্তরণ তৈরি করে, যে বললাম এখানে একটা এই জরায়ুর মধ্যে নরম আস্তরণ তৈরি করে, যাতে ভ্রূণ সেখানে বেড়ে উঠতে পারে, প্রিপেয়ার করে, নিজেকে প্রস্তুত করে। কিন্তু যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, তবে এই আস্তরণটি আর প্রয়োজন থাকে না, তখন এটি ভেঙে গিয়ে শরীর থেকে রক্ত আকারে বেরিয়ে আসে। এটার কারণেই পিরিয়ডস হয়। বোঝা গেল? চলো নেক্সট দেখো, এর কতগুলো স্টেপ আছে। দেখো এর কতগুলো স্টেপ হয়। এই স্টেপগুলো আমি বলবো যে বিশাল কিছু একটা মনে রাখতে হবে না, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, জাস্ট মনে রাখো মানে ধারণার জন্য। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটাকে বলে ঋতুস্রাব পর্যায়। এখানে কি দেখো, আদর্শ ঋতুচক্র সাধারণত 28 দিনের হয়, তবে 21 থেকে 35 দিনের মধ্যেও হতে পারে। এটি একটি 4টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথম যে 5 দিন, 1 থেকে 5ম দিন পর্যন্ত এটি চক্রটা স্থায়ী হয়। কোনটা? ঋতুস্রাব পর্যায়, যেটা মেনস্ট্রুয়াল ফেজ বলে। এখানে কি হয় না, জরায়ুর ভেতরের স্তর ভেঙে রক্ত ও মিউকাস হিসাবে শরীর থেকে বেরিয়ে যায়। হলো, কারণ আমাদের পিরিয়ড মানে ফিমেলদের যখন পিরিয়ডস হয় তখন আমরা দেখেছি সাধারণত 5 থেকে 8 দিন পর্যন্ত হয়, কারো 4 দিন হয়, কারো 5 দিন, কারো 6 দিন, 7 দিন, 8 দিন পর্যন্ত হয়। ঠিক আছে, এটাকে এন্ডোমেট্রিয়াম বলে। জানা দরকার নেই যে এন্ডোমেট্রিয়াম ফেটিয়াম যে টার্মগুলো আছে না, এগুলো মনেও রাখবে না, কারণ এগুলো এনসিটিতে নেই। আমি জাস্ট তোমাদের এক্সট্রা নলেজ দেওয়ার জন্য রেখেছি এখানে। ঠিক আছে, তো জ্বরের ভেতরের স্তরটা কী হলো, ভেঙে গেল, রক্ত মিউকাস হিসাবে আমাদের শরীর থেকে বেরিয়ে গেল, ফিমেল বডি থেকে বেরিয়ে গেল। পরের স্টেজ হচ্ছে ফলিকুলার পর্যায়, ফলিকুলার ফেজ। এখানে কি হয়, 6ষ্ঠ থেকে 13তম দিনে এই সময় হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে নতুন ডিম্বাণু বড় হতে শুরু করে এবং জরায়ুর দেওয়াল পুনরায় তৈরি হয়। কোন পর্যায়ে? ফলিকুলার পর্যায়ে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ওভিলেশন পর্যায়। এখানে কি হয় না, এটা সাধারণত চক্রের 14তম দিনে ঘটে। এই সময় একটি পরিপক্ক ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে এবং নিষেকের জন্য এটা শ্রেষ্ঠ সময়। দেখবে আমি পড়াবো তোমাদের নেক্সট, আজকেই পড়াবো, দেখবে আছে আমাদের ফিমেল বডিতে সাধারণত, দেখো মানে এমনটা নয় যে সেক্স করলে তার মানে প্রেগনেন্ট হয়ে গেল, এরকমটা জিনিসটা নয়। মানে এটা খুব ডিফিকাল্ট একটা সিস্টেম। মানে একটা ফিমেল বডি যখন পিরিয়ডস হলো না, মানে তারপর থেকে 14 ডেজ, তো মানে
12 থেকে 14 দিন পর যে যে টাইমটা আসে ওই টাইমটা প্রেগনেন্সির জন্য সবথেকে বেস্ট হয়। কারণ কি, ওভিলেশন পর্যায়ে থাকে তখন কি না ফিমেল বডিতে না ওই ডিম্বাণু পরিপক্ক হয়ে নিষিক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবে পুরো ওয়েট করে যে কোনো শুক্রাণু এসে নিষিক্ত করবে। এই যে ওভিলেশন পর্যায়ে বলছে না, ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে এবং নিষেকের জন্য এটা শ্রেষ্ঠ সময়। কোন পর্যায়টা বললাম? ওভিলেশন ফেজটা। ঠিক আছে, এবার লাস্ট আসে লুটিয়াল পর্যায়ে। যদি 15 মানে ওয়েট করছে ডিম্বাণু, যদি না হয়, দেখো একটা ডিম্বাণু না মেনলি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে, 24 আওয়ার্স। যদি এর মধ্যে এলো ঠিক আছে, 24 আওয়ার্সের মধ্যে যদি না আসে সেই ডিম্বাণুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আগেকার দিনে এটা 48 ঘন্টা পর্যন্ত থাকতো, 48 ঘন্টা মানে কি বলবো 36 ঘন্টা, 48 ঘন্টা, 49 ঘন্টা থাকতো, কিন্তু এখন 24 আওয়ার্সের মতন থাকে। সিস্টেম মানে আস্তে আস্তে বললাম না, মানে প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো 15তম থেকে 28তম দিন এটাকে লুটিয়াল ফেজ বলবো। এখানে ডিম্বাণু যদি নিষিক্ত না হলো তাহলে কিন্তু হরমোনের মাত্রা কমে যায় এবং পুনরায় নতুন চক্র শুরু হয়। আবার সেই যে দেওয়ালটা তৈরি হলো ইউটেরাসে সেটা আবার ভেঙে যাবে, আবার নতুন করে চক্র শুরু হয়ে যাবে। বোঝা গেল? এই 4টে ফেজের মাধ্যমে পুরো ঋতুচক্রটা পিরিয়ডসটা মেয়েদের কমপ্লিট হয়। ক্লিয়ার? আচ্ছা, আমি বারবার তোমাদের একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ওভিলেশন মানে ডিম্বাণু নিষিক্ত হওয়ার মানে কি হয় না, প্রত্যেক মাসে ওভারি কি করে, আমাদের ডিম্বাশয় কি করে, একটা এগ গিয়ে কী করে পরিপক্ক করে, মানে রিলিজ করে, একটা এগকে এখান থেকে কী করে রিলিজ করে, নিষিক্ত করে, একটা করে হয়। সো এই যে ডিম্বাণু নিষিক্তকরণ বলছি কেন, নিষিক্তকরণ, ওভিলিউশন মানে হচ্ছে কি বলবো, এটাকে বাংলায় বলতে পারো তোমরা ডিম্বস্ফোটন বলতে পারো। ওভিলিউশন বা ডিম্বস্ফোটন মানে একটা ফিমেল বডি থেকে প্রত্যেক মাসে একবার একটা ডিম্বাণু পুরো ম্যাচিউরিটি পাবে, পূর্ণতা পাবে এবং ডিম্বাশয় থেকে বেরোবে এবং জরায়ুর দিকে ধীরে ধীরে যাত্রা মানে ফ্যালোপিয়ান টিউবের এখানে আসবে আর কি। তো এই এইটাকে বলছে ওভিলিউশন বা ডিম্বস্ফোটন বলা হয়। ঠিক আছে, বারবার বলছি প্রতি মাসে একটা মাত্র হয়, একটা এগ। এই মাসে এটা একটা এগ হলো, তো পরের মাসে এইটা থেকে একটা এগ হবে, এরকমভাবে হয়। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে। ইম্পর্টেন্ট টার্ম বলতে দেখো আমাদের, চলো আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি, এখানে আলোচনা করার জায়গা নেই। নেক্সট দেখো মেডিকেল কিছু টার্ম আছে। মেডিকেল টার্ম বলতে যখন একটা ফিমেল বডিতে জীবনে প্রথমবার পিরিয়ড শুরু হবে না, কখন শুরু হয়? মোটামুটি 10 থেকে 15 বছর বয়সে। কিন্তু এটা দেখো ইদানিং না কি বলবো 9 to 10 ইয়ার্সও স্টার্ট হয়ে যাচ্ছে। এটা মানে ভালো নয় অবশ্যই, মানে একটা বডিতে এক রকমটা প্রাকৃতিকভাবে ঘটে, এটা নয় যে আমার ইচ্ছার উপরে হবে কি ইচ্ছার উপরে হবে না, পুরোপুরি একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু ইদানিং এনভায়রনমেন্ট অবস্থা যেরকম বা আমাদের খানপিন যেরকম আছে সেই অনুযায়ী 9 থেকে 10 বছর, কারোর 11 বছর এরকম টাইম হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ টাইম হচ্ছে 10 to 15 ইয়ার্স কি 12 to 15 ইয়ার্স। ঠিক আছে, তো জীবনে যখন প্রথমবার পিরিয়ড শুরু হয় সেই টাইমটাকে বলা হয় মেনার্কি বলা হয়। কি বলা হয়? মেনার্কি বলা হয়। এটা একটা টার্ম মনে রাখবে। 2 নম্বর টার্ম হচ্ছে, দেখো এটা নয় যে ফিমেল বডিতে পিরিয়ডস হচ্ছে মানে সে সারা জীবন পিরিয়ডস হবে, এরকম ব্যাপার নয়। একটা টাইমের পর মানে মোটামুটি 40 to 45 ইয়ার্স এজের পর, অনেক সময় 45 to 50 ইয়ার্সও হয়, এই 45 থেকে 55 মানতে পারো, অ্যাভারেজ টাইম মানতে পারো, অ্যাভারেজ টাইম মেনে চলো 45 to 50 ইয়ার্স, 55 ইয়ার্স। এর মধ্যে কি হয়, এরপর ধীরে ধীরে কি করে না চিরস্থায়ীভাবে পিরিয়ডস পুরো বন্ধ হয়ে যায়। এই টাইমটাকে বলা হয় কি মেনোপজ বলা হয়। পজ, এই যে পজ কথাটা মানে কি থেমে যাওয়া, মেনোপজ, মেন্স থেমে যাওয়াটাকে বলে মেনোপজ। ঠিক আছে, আর টার্ম জানার দরকার নেই, এই দুটো টার্মই জাস্ট জেনে রাখবে। চলো এটা আমি ছক আকারে নিয়ে এসেছি, পুরো দেখিয়ে দিই, ওইটুকুই পড়বে হয়ে যাবে। দেখো প্রথমে আছে মেনার্কি, বাংলা ইংলিশ দুটো টার্মই লেখা আছে। জীবনে প্রথমবার পিরিয়ড শুরু হয় 10 থেকে 15 বছর বয়সের মেনার্কি। মেনোপজ হচ্ছে যখন 45-55 বছরের পর চিরস্থায়ী পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাকে মেনোপজ বলে। আর ডিসমেনোরিয়া জানার দরকার নেই, পরীক্ষায় আসবে না, পিরিয়ডের সময় তলপেটে যে তীব্র ব্যথা হয় সেটাকে ডিসমেনোরিয়া বলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভ নিরোধক পদ্ধতি। আমাদের ইন্ডিয়ার যা অবস্থা, যদি জন্ম নিয়ন্ত্রণ ঠিকঠাক না থাকে পপুলেশন কখনোই ঠিক হবে না। এবং দেখেছো আগেকার দিনে যেহেতু এতটা অ্যাওয়ারনেস ছিল না, আমি আজকে পড়াবো তোমাদের জন্ম নিয়ন্ত্রণ কতভাবে মানে মানুষকে অ্যাওয়ার করা যায়, কী কী প্রসেস আছে না আছে পড়াবো। আর এটা থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে 2024-25 গ্রুপ ডিতে অনেক প্রশ্ন এসছে কিন্তু। ঠিক আছে, এটা হালকাভাবে নেবে না। জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটা হচ্ছে কি না, আগেকার দিনে দেখেছো এক একজনের কারোর 5 ভাই, কারোর 6 ভাই, আমি দেখেছি এমনও যে টোটাল
12 থেকে 14টা ছেলে আছে একটা বাড়িতে, এরকমও সিস্টেমও দেখেছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কী হয়, ঠিক আছে বাবা মাকে প্যারেন্টসদের লিটারেলি মানে সম্মান দেওয়া ভালো বা ভালোবাসা ভালো বা দেখাশোনা করা ভালো, কিন্তু আগে কি হতো কি মানে জন্ম তো দিত কিন্তু তাদের ঠিকঠাক দেখভাল করা, তাদেরকে এডুকেশন দেওয়া, তাদেরকে ঠিকঠাকভাবে বড় করা, তো এই জিনিসগুলো করতো না। তার ফলে তাদেরকে প্রচণ্ড জীবনে স্ট্রাগল করতে হতো। এই যে যারা এক একটা 5 ভাই 6 ভাই 7 ভাই মানে একজন এক থেকে দুজন এই সিস্টেমে যদি না চলা হয় কি প্রবলেম হয়, ম্যাক্সিমাম দুজন আমার ধারণা যেটা, না হলে কি হয় না বাকি ধরো কারো 6 ভাই বা 7 ভাই, তো কাকে দেখবে, কাকে এডুকেশন দেবে, কাকে ঠিকঠাকভাবে রাখবে, তো এদেরকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। এবং এমন এমন জিনিস আছে তারা অন্য পথে চলে গিয়ে মানে অ্যান্টি সোশ্যাল থেকে শুরু করে মানে বিভিন্ন দিকে মানে ঠিকঠাকভাবে বড় না করলে যা হয় আর কি, ঠিকঠাকভাবে ইয়ে না করলে যা হয়। তো জন্ম নিয়ন্ত্রণ খুব 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 ইম্পর্টেন্ট, সেই হিসাবে আমরা আজকে পড়বো কী কী প্রসেস আছে। দেখো দেখো প্রসেস অনেকগুলো আছে। যেমন আমি যদি 1 নম্বর প্রসেসের কথা বলি, এক হচ্ছে যে মেল বডিতে দেখো যতক্ষণ না স্পাম একটা ডিম্বাণুকে নিষিক্ত করছে ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা পয়দা হবে না, পাতি কথা। এবার আমি যদি সিস্টেম কীভাবে হয় দেখো, এক হচ্ছে যে আমি এই স্পামটাকে কোনোভাবেই ফিমেলের যে এগ আছে আমি তার সংস্পর্শে নিয়ে আসবো না, এই একটা প্রসেস আছে। তাহলে দুটো কখনোই মিলবে না একসাথে। 2 নম্বর প্রসেস আছে যে ঠিক আছে চলো আমি স্পাম তো আমি কি করেছি না ভেতরে অলরেডি ইনজেক্ট করে দিয়েছি ফিমেল বডিতে, কিন্তু এরপরও চাইছি কিছু ট্যাবলেটের মাধ্যমে, কিছু ওরাল পিলসের মাধ্যমে এই যাতে দেখো এক তো হচ্ছে স্পামের কাছে এগ যাবে না, এ একটা প্রসেস। আর একটা হচ্ছে এগ স্পামের কাছে গেলেও কোনোভাবেও এগটা যদি ফার্টিলাইজ না হয়, নিষেক না হয়, জাইগোট গঠনই না করে তাহলে বাচ্চা হবে না। তাহলে এই একটা সিস্টেম আছে, ঠিক আছে। তারপর আরেকটা সিস্টেম আছে, যদি ফিমেল বডিতে বা মেল বডিতে, ফিমেল বডিতে কি উৎপন্ন করছে না এগ উৎপন্ন করছে, যদি এই এগ ওভিলিউশন নাই ঘটে মানে ফ্যালোপিয়ান টিউবে যদি নাই আসে, বা মেল বডিতে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে যে ভাস ডিফারেন্সের মাধ্যমে কোথায় আসছিল বলো, ভাস ডিফারেন্সের মাধ্যমে কোথায় আসছিল না ইউরেথ্রাতে আসছিল, ঠিক আছে। তো যদি এই স্পাম যদি নিয়ে আসার মতন কেউ না থাকে তাহলে স্পাম আসবে না, তাহলে এভাবেও কিন্তু আটকানো পসিবল। তো আমি এক একটা প্রসেস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। দেখো প্রথম যে প্রসেসটা সেটাকে আমরা কি বলবো, প্রথম একটা প্রসেস আছে যেটাকে আমরা কি বলবো বাধা দানকারী পদ্ধতি মানে ব্যারিয়ার মেথড। এই কথাটাতেই বুঝতে পারছো ব্যারিয়ার মেথড মানে ব্যারিয়ার করে দিচ্ছে। এই পদ্ধতিগুলো শুধুমাত্র মিলনের সময় ব্যবহার করা হয় এবং এগুলো দেখো আমি ডাইরেক্ট বলি যে এই ব্যারিয়ার মেথডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কন্ডোম ইউজ করা। কন্ডোম ইউজ করলে কি হয় না এটা মেল বডিতে নেয়, ঠিক আছে, মেল বডিতে নিল। তো মেল বডিতে নিলে কি হলো যে স্পামটা যেটা মানে তোমার যে সিমেন্টটা যেটা বেরোচ্ছে শরীর থেকে, এই সিমেন্টটা কোনোভাবেই ফিমেল বডিতে যাবেই না, প্রবেশই করবে না, আটকে যাবে। তো এটা সবথেকে বেস্ট প্রসেস। এখন যদিও মেল কন্ডোম নয় ফিমেল কন্ডোমও পাওয়া যাচ্ছে এবং সেখানে ইউজ করছে, ঠিক আছে। এখন অনেক এগিয়ে গেছে, কন্ডোম বলো ডায়াফ্রাম বলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে আর কি। তো এখানে কি হচ্ছে না কোনোভাবেই সিমেন্ট ফিমেল বডিতে ভেতরে এন্টার করতে পারছে না, বা ফিমেল যদি ইউজ করে তাহলে কোনোভাবে মেল বডিতে মানে মেল বডি থেকে যে সিমেন্টটা বেরোচ্ছে সেটা ফিমেল বডিতে এন্টার করতে পারবে না, বোঝা গেল। তো এটা হচ্ছে ব্যারিয়ার দিচ্ছে। আর এটা শুধুমাত্র নট ফর প্রেগনেন্সি আটকাচ্ছে, গর্ভনিরোধ করছে তা নয়, এটা এসটিডিও নিরোধ করছে মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে আমাদের যৌনবাহিত যে সমস্ত রোগগুলো থাকে এই রোগগুলো থেকেও কিন্তু বাধা দিচ্ছে। এই যে বলছে এটা গর্ভাবস্থা এবং যৌনবাহিত রোগ উভয় প্রতিরোধে অত্যন্ত কার্যকর, ঠিক আছে। তো এটা দুটোই মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু দিচ্ছে, বারবার বলছি যে এটা শুধুমাত্র গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করছে তা নয়, এটা যৌনবাহিত রোগ যেটা এসটিডি রোগ বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেগুলো কিন্তু আমাদের কি করছে এখানে নিয়ন্ত্রণ থাকছে। আমাদের এনসিইআরটিতে টোটাল 4টে এসটিডি সম্পর্কে দিয়েছে যৌনবাহিত রোগ সম্পর্কে। তো আমরা নেক্সট স্লাইডে ওই 4টে রোগ সম্পর্কে জেনে রাখবো, ওই 4টেই পড়বে, তার বাইরে পড়ো না। আরও অনেক কিছু রোগ আছে আমি বলবো পড়বে না, কারণ ওই 4টে এনসিইআরটিতে আছে, আমরা ওই 4টে রোগ সম্পর্কেই জানবো। চলো নেক্সট স্লাইড দেখো। এখানে মনে রাখার মতন আমি কি মনে রাখবো আমি বলে দিচ্ছি, কিচ্ছু মনে রাখার দরকার নেই। যৌনবাহিত রোগ 4টে মনে রাখবে, এইডস, ওয়ার্ডস, গোনোরিয়া আর সিফিলিস। জানকারির জন্য অনেক কিছু জানতে পারো, কিন্তু পরীক্ষার জন্য এটুকু জানবে যে এইডস হয় ভাইরাসের জন্য, যে ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। ওয়ার্ডস হয় ভাইরাসের জন্য, ভাইরাসের নাম মনে রাখার দরকার নেই, তাও যদি জানকারির জন্য মনে রাখতে পারো। এইচপিভি ভাইরাসের নাম মনে রাখার প্রয়োজন নেই, পরীক্ষায় আসবে না, আবারও বলে দিচ্ছি।
ঠিক আছে, তুমি যদি এনটিপিসি এক্সাম দাও তাহলে আসতে পারে, দেখে নাও। তুমি যদি আরপিএফ এক্সাম দাও তাহলে আসতে পারে। কিন্তু এটুকু মনে রাখো, এইডস ভাইরাসের ফলে হয় আর ওয়ার্স ভাইরাসের জন্য হয়, দ্যাটস অল। আর এইডসের ভাইরাসের নাম মনে রাখবে, ঠিক আছে। গোনোরিয়া কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য। আর সিফিলস কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য। তাহলে গোনোরিয়া ব্যাকটেরিয়ার প্রভাবে হয় আর সিফিলস ব্যাকটেরিয়ার প্রভাবে হয়। তাহলে চারটে রোগ, এইডস, ওয়ার্স, গোনোরিয়া, সিফিলস। এইডস আর ওয়ার্স হয় ভাইরাসের জন্য, গোনোরিয়া আর সিফিলস হয় ব্যাকটেরিয়ার জন্য, ব্যাস, দ্যাটস অল। প্রধান লক্ষণ সমূহ কিছু জিজ্ঞাসা করবে না, তাও বলে দিচ্ছি তোমাদের। এইডসের যখন হবে না, তখন অ্যাকচুয়ালি কী করে এরা না, মানে বডির যে ইমিউনিটি সিস্টেম সেটাকে নষ্ট করে দেয়, ইমিউনিটি সিস্টেম নষ্ট করে দেয়। আর এর কোনো মেডিসিন নেই, এইডসের কোনো রকম কোনো মেডিসিন এখনও পর্যন্ত তৈরি হয়নি, ঠিক আছে। শুরুতে জ্বরের মতন উপসর্গ হবে, ওজন কমে যাবে, দীর্ঘস্থায়ী ক্লান্তি, রোগ প্রতিরোধ। দেখো যে কোনো সিমটমই যখন শুনি না, তখন মানে মনে হয় যে আমাকে শরীর ফিট রাখতে হবে, আমারও তো মাথা ব্যথা করছিল বা আমারও ক্লান্তি বোধ করছিল, আমার এটা হচ্ছে না। তো অ্যাকচুয়ালি তা নয়, এটা একটা অন্য ব্যাপার, ঠিক আছে। যাই হোক, তো এইচআইভি শুরুতে জ্বরের মতো উপসর্গ হয়, ওজন কমে যায়, মেনলি ইমিউনিটি সিস্টেমটাকে নষ্ট করে দেয় এইডস, এটা হচ্ছে মেন ব্যাপার। ওয়ার্স ব্যাপারটা কী হয় না, যৌনাঙ্গের মধ্যে ছোটো ছোটো না আঁচিল টাইপের হয়, ফুলকপির মতো মাংসলো আঁচিল টাইপের হয়, এই কোনো ব্যথা থাকে না, চুলকানি হতে পারে। তো এটা কিসের জন্য হয়? ভাইরাসের জন্য হয়। গোনোরিয়া ব্যাকটেরিয়ার প্রভাবে হয়, কি করে না, প্রস্রাবের তীব্র জ্বালা পোড়া করে এবং যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক নিঃসরণ হয়, সাদা হলুদ সবুজ টাইপের। একটা হয় সিফিলস, যেটা ব্যাকটেরিয়ার প্রভাবে হয়, এটা ব্যথাহীন শক্ত ক্ষত থাকে শরীরে, র্যাশ, এবং দীর্ঘদিন চিকিৎসা না করলে এটা অঙ্গ কেটেও বাদ দিতে হতে পারে পরবর্তীকালে, ঠিক আছে। তো আবারও বলছি, প্রধান লক্ষণসমূহ জানার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুকু পার্ট মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে। আর এনসিআরটিতে 4টে আছে, তাই বেশি এখানে কেউ পঞ্চায়েতই করবে না যে স্যার এই রোগটা আছে, ওই রোগটা আছে, সেই রোগটা আছে। যে রোগটা আছে যদি পড়ার হয় পড়ে নেবে, কিন্তু পরীক্ষায় এই 4টের বাইরে কোশ্চেন আসবে না। চলো নেক্সট দেখো। নেক্সট আমরা জানবো আর কি প্রসেস আছে। একটা দেখা গেল ব্যারিয়ার প্রসেস, বাধা প্রদানকারী। এখানে পড়বো আমরা ওসিপি, যেটাকে বলে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। দেখো এত সুন্দর করে তোমাদের জন্য জিনিসগুলো মানিয়ে নিয়ে আসে, কিন্তু তোমাদের জানি না তোমাদের কেমন লাগে, মানে এতটা মেহনত করা হয় এগুলোর পিছনে যাতে তোমাদের পড়তে এনার্জি লাগে, এত ছবি সুন্দর করে যেন প্রত্যেক জিনিসকে ফিল করতে পারো, যেন কোনো কিছু ভুলে না যাও। যখন এই ওসিপির কথা আসবে না, তখন তোমাদের এই ছবিটা মাথায় আসবে, ঠিক আছে। তো ওটাই আর কি, তো তোমরা একটু শেয়ার করো, একটু স্টুডেন্ট যাতে মানে দেখে আর কি, ভালো লাগবে, ঠিক আছে, বা কমেন্ট করো যদি ভালো লাগে, বাস। যাই হোক, দেখো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি। এই আর বারবার না তোমরা ফিজিক্স কেমিস্ট্রি কথা বলছো, দেখো আমি পড়ানোর মাঝখানে এগুলো বলতে চাই না, একটা না পড়াতেই ভালোবাসি। আমি বারবার তোমাদের বলছি যে বায়োলজিটাকে কমপ্লিট হোক, বায়োলজিটা কমপ্লিট করতে এখান থেকে প্রশ্ন আসে, বায়োলজি থেকে এমনটা নয় যে বায়োলজিটা তোমাদের সিলেবাসের বাইরে, বায়োলজি থেকে অনেক প্রশ্ন আসে। তো বায়োলজিটা আমি ভালো করে আগে কমপ্লিট করি, যাতে তোমাদের আরও 10 জায়গায় দৌড়তে না হয়। যখন তোমরা এখানে রিপ্রোডাকশন পড়ছো, যাতে আরও 10 জায়গায় যদি দৌড়াতেই হয়, তাহলে এখানে পড়ে তোমাদের লাভ কী আছে। তো সেই জন্য বায়োলজিটাকে ভালো করে কমপ্লিট করি, তারপর অবশ্যই ফিজিক্স পড়াবো, অবশ্যই কেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে। দেখো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, এটা কি? এটা মেনলি 3ভাবে কাজ করে। দেখো, এক হচ্ছে, দেখো এই জিনিসটা কখন বলো তো, এই জিনিসটা কখন কখন দরকার? ধরো কোনো রকম ব্যারিয়ার প্রসেস ছাড়া কি করা হলো না সেক্স করা হলো, এবং কি হলো না শুক্রাণু কি ছিল না শরীরের ভেতরে প্রবেশ করে গেছে। এবারে কি প্রসেস আছে আমাদের? গর্ভরোধ করার কি প্রসেস আছে? ডিম্বস্ফোটনটাকে বন্ধ করে দেওয়া। যদি ডিম্বাশয় থেকে এই ডিম যদি ডিম্বস্ফোটনই না হয়, মানে ওভ্যুলেশনই না ঘটে, তাহলে ফ্যালোপিয়ান টিউবে আসবে না। তাহলে কি কোনোভাবে নিষিক্ত কিছু হবে? কোনো নিষেক হবে? তো ডিমই নেই, তো নিষেক হবে কোথা থেকে? তো ডিম্বাণু নির্গত হতে বাধা দেয়, প্রথম প্রসেস। সেকেন্ড হচ্ছে জরায়ুর সাথে, মানে জরায়ুটা দিয়ে তো মেনলি কি প্রবেশ করে বলো? এই শুক্রাণু তো জরায়ুর ভেতর দিয়ে প্রবেশ করে, আরে ভ্যাজাইনা দিয়ে, জরায়ু দিয়ে, তারপরে ফ্যালোপিয়ান টিউবে যায়। তো জরায়ুর মুখে যদি আমি বাধা প্রদান করে দিই কোনো কারণে, এই যে মিউকাস বা আঠালো রসকে ঘন করে দেয়, ফলে শুক্রাণু জরায়ুতে প্রবেশই করতে পারে না, তার ফলেও কিন্তু প্রেগনেন্সি আসবে না। নেক্সট হচ্ছে জরায়ুর আস্তরণ পরিবর্তন করে দেয়, যে জরায়ুর ভেতরে যে আস্তরণটা আছে সেটা পাতলা করে দেয়, তাহলে কোনোভাবেই নিষিক্ত ডিম্বাণু স্থাপিতই হতে পারবে না। যদি সাপোজ ধরো ডিম্বাণু নিষিক্তও করে দিল, ডিম্বস্ফোটন করে দিল, মানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ডিম্বাণু চলে এলো। ধরো কোনো কারণে শুক্রাণু পুরো জরায়ুর ভেতর দিয়ে আমার এই ফ্যালোপিয়ান টিউবে চলে এলো, ধরো নিষিক্ত হয়েও গেল, জাইগোট উৎপন্ন করলো, কিন্তু যখন আমার এটা কি হবে না এই জরায়ুতে আসবে, জরায়ুতে এসে কি হয় না এর দেওয়ালে কি হয়, চিপকে যায়। যদি এর দেওয়াল মজবুতই না হয়, যদি পাতলা থাকে, তাহলে কি চিপকাতে পারবে? আরে বলো, জাইগোটটা কি চিপকাতে পারবে? ভ্রূণ থাকতে পারবে এখানে? পারবে না। তাহলে জরায়ুর আস্তরণটাকে যদি পরিবর্তন করে দেয়, সেখানেও কিন্তু কোনোভাবে কি হয়ে যায়,
আর অনেক সময় হয় না, মিসক্যারেজ হয় না, মিসক্যারেজ হলে কী হয় যে এটা এখানে এলো তো ঠিকঠাকভাবে ওই দেওয়ালের মধ্যে যদি ঠিকঠাক না চিপকায় আবার জনিপথ দিয়ে বাইরে ব্লাড আকারে বেরিয়ে চলে আসে, হয় না? তো সেই জিনিসটা জরায়ু আস্তরণ পরিবর্তন করার মাধ্যমে করতে পারবে। এই তিনটে প্রসেসের মাধ্যমে এই ওসিপি কাজ করে, ওরাল কন্ট্রাসেপটিভ। কিন্তু আমি একটা কথা বলবো, এটা খুবই 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 শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা প্রসেস। চেষ্টা করবে যে কোনো মেডিসিন, শুধু এইটা বলে না, মানে এই মেডিসিন দেখো, এটা ওরাল কেন বলছে বলো তো, এটা মুখ 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 দিয়ে খায় বলে। ওরাল হচ্ছে যেটা মুখ দিয়ে খাওয়া হয় সেটাকে ওরাল বলে। হ্যাঁ, এবার তোমরা বলে স্যার সব ওষুধই তো মুখ দিয়ে খাওয়া হয়, অ্যাকচুয়ালি তা নয়। এই রিপ্রোডাক্টিভ সিস্টেম টাইপের মানে এই সব সিস্টেমে যে মেডিসিন আছে না, অনেক মেডিসিন এরকমও আছে যে ভেজানার ভেতর দিয়েও নেওয়া হয়, ঠিক আছে, বা ভেজানার ভেতর দিয়েও প্রবেশ করানো হয়, কিন্তু এটা কি হয় না ডাইরেক্ট মুখ দিয়ে খাওয়া হয়, সেই জন্য ওরাল বলছে, ঠিক আছে। আর এই মেডিসিনগুলো না মেনলি না হরমোনের ওপর এফেক্ট ফেলে, হরমোনের ওপরে হরমোনাল এফেক্ট ফেলে কিন্তু, ঠিক আছে। তো এই হরমোনটাকে কমা বাড়া বিভিন্ন করার মাধ্যমে এই যে তিনটে প্রসেস আছে না, এই তিনটে প্রসেসকে মানে কি বলবো কন্ট্রোল করে এই হরমোনের প্রভাবের উপরে, ঠিক আছে। তোমরা জানো যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটো ফিমেল হরমোন আছে, এবং চিন্তা করতে পারবে না এই মেডিসিন যখন নেবে না কোনো ফিমেল, তার মেজাজের একটা হিউজ পরিবর্তন হয়ে যাবে, হিউজ পরিবর্তন, মানে কোনো জিনিস ভালো লাগবে না, সবসময় একটা বিরক্তি ভাব থাকবে। এর কারণ হচ্ছে, ভাবো না তোমার শরীরের মধ্যে যে হরমোনগুলো রিলিজ হচ্ছিল, যেগুলো হ্যাপি হরমোন বলো, শরীরকে কন্ট্রোল রাখার জন্য, শরীরের সমস্ত কিছু রাখার জন্য যে মানে সব কিছু হরমোনগুলো ঠিকঠাক ব্যালেন্সে ছিল, যখনই তুমি এই মেডিসিন নিচ্ছ তোমার ওই ব্যালেন্সটাকে কী করবে, নষ্ট করে দেবে। এক হয় বেশি হরমোন রিলিজ হবে, নাহলে কম হরমোন রিলিজ হবে, কারণ তো এই জিনিসগুলোকে তো কন্ট্রোল করতে হবে তাকে না। তো এই হরমোন প্রভাবে কিন্তু অনেক বাধা প্রদান করে, সেই জন্য এই জিনিসগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কিন্তু এখন যা শারীরিক পরিস্থিতি, না নিলেও নয় এরকম একটা জায়গায় চলে এসেছে ইদানিং, কিন্তু হরমোনালের উপর এফেক্ট পড়লে না শরীরের ওপর, মেজাজের ওপরে, মেন্টালের ওপরে অনেক এফেক্ট পড়ে আর কি, ঠিক আছে। যাই হোক, একটা ব্যারিয়ার মেথড পড়লাম, আর একটা কী পড়লাম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আর কি প্রসেস আছে দেখো, নেক্সট প্রসেস আছে ইন্ট্রাজরায়ু ডিভাইস, বা যেটাকে বলতে পারো কি, যেটাকে বলতে পারো দেখো এখানে দুটো জিনিসকে ভেঙে পড়লে তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইউটেরাস যে আছে না, ইউটেরিয়ান ডিভাইস, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইস, তার মানে বুঝতে পারছো ইউটেরাস মানে এটা কোথাও না কোথাও জরায়ুর ভেতরে কিছু একটা ব্যাপার, মানে জরায়ুর ভেতরে কিছু প্রতিস্থাপন করার ব্যাপারে কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয় না, এখানে না কপার টি ইউজ করা হয়, মানে এক্সাম্পল হিসেবে কপার টি আছে, লুপ আছে, বিভিন্ন আছে। কি হয় আমি তোমাদের বললাম না যে প্রেগনেন্সি, এটা আমরা কি পড়ছি না, প্রেগনেন্সি মানে গর্ভনিরোধ সম্পর্কে পড়ছি, যে কোনোভাবে বাধা দেওয়ার যে পদ্ধতি, মানে গর্ভ মানে সে প্রেগনেন্ট যাতে না হয় আর কি। তো প্রথমটা আমরা যেমন ব্যারিয়ার মেথড পড়লাম, যে এখানে আসতেই দেবে না, এখানে শুক্রাণু স্পাম মিলিত হবে না। সেকেন্ড পড়লাম পিলের মাধ্যমে, যে হরমোনাল ব্যালেন্সের মাধ্যমে ঠিকঠাক করে জিনিসটা। আর এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে জরায়ুর ভেতরে কিছু প্রতিস্থাপনের মাধ্যমে, এই যে জরায়ু ডিভাইস, কিছুটা ডিভাইস আছে না, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইস, এই ডিভাইসটাকে কী করা হয়, জন্ম নিয়ন্ত্রণটা অত্যন্ত কার্যকর উপায় এবং দীর্ঘমেয়াদী। এখানে কি করা হয়, জরায়ুর ভেতরে এটা প্রবেশ করানো হয়। কি প্রবেশ করানো হয়, বিভিন্ন প্রসেস, কপার টি আছে, লুপ আছে। আমি তোমাদের ছবিটা দেখাই, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ছবিটা লক্ষ্য করো, দেখতে পেয়েছো এটা কি, এটা কি, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে কি করেছে, এই যে কপার টিটা দেখো এখানে কীভাবে দিয়েছে, ঠিক আছে। ডাক্তার কি করে না, কপার টি এখানে প্রতিস্থাপন করে দেয়, ঠিক আছে। তার ফলে কি হয়, এখানে কোনোভাবেও এই জায়গাটাতে কি করতে, এক তো শুক্রাণু ভেতরে প্রবেশ করতে পারবে না এই জরায়ুর মধ্য দিয়ে, যদি ভেদও করে চলে যায় কোনোভাবেও কোনো রকম নিষিক্ত ডিম্বাণু, ফার্টিলাইজ ডিম্বাণু এই ইউটেরাসের মাধ্যমে কোথাও কোনো গাত্রে চিপকাতে পারবে না, মানে অদ্ভুত যাবেই না প্রসেসে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে বলে রাখি এই প্রসেসটা ইদানিং মানে ঠিক আছে, ডাক্তারি প্রসেস অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পর হয়, কিন্তু এটাতে কি হয় না, মানে খুব ইরিটেটিং হয়ে যায়। মানে মেয়েদের শরীরে যখন এটা প্রবেশ করানো হয় কিছু দিন পর অনেক কিছু সমস্যা, মানে সবার যে সমস্যা হয় তা কিন্তু নয়, মানে খুবই ইরিটেটিং লাগে, হয় না, মানে একটা জরায়ুর মধ্যে যদি এটা টিকে প্রতিস্থাপন করে রাখে, কিন্তু বিশেষ ক্ষেত্র বিশেষ করতে হয়, না করলেই নয়, এরকম সিচুয়েশন থাকে। ডাক্তাররা তো আর নয়, ঠিক আছে। তো ঠিকঠাকভাবেই সব কিছু করা হয় আর কি, এরপরও এর মধ্যে অনেক কিছু প্রবলেম দেখা দেয় আর কি, ঠিক আছে। যাই হোক, তোমরা শুধু এইটুকু মনে রাখো যে জরায়ু ডিভাইস বা ইউটেরিয়ান ডিভাইস জন্ম নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি। একজন অভিজ্ঞ চিকিৎসক বা নার্স জরায়ুর ভেতরে এটা স্থাপন করে। কোথায় স্থাপন করে, জরায়ুর ভেতরে। দুটোর এক্সাম্পল মনে রাখবে, কপার টি আর লুপ। দেখতে পাচ্ছ ছবি এটা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট আর কি প্রসেস আছে, একটা আছে ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড। ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড দেখো,
আমি তোমাদের পিরিয়ডস পড়ানোর সময় একটা জিনিস বললাম না, যে আমাদের পিরিয়ড ফিমেল বডিতে পিরিয়ড স্টার্ট হওয়ার 12 থেকে 14 দিন পর যে টাইমটা, সেটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ সময় কি না প্রেগনেন্ট হওয়ার। যদি এই টাইমটা একটুখানি সতর্ক থাকা যায় তাহলে কিন্তু গর্ভরোধ করা পসিবল হয়, ঠিক আছে, কোনো কিছু ইউজ ছাড়া আর কি, কোনো কিছু ইউজ ছাড়া। কিন্তু এটা সবসময় যে কার্যকর তা নয়। দেখো অ্যাকচুয়ালি কী হয়, আমি বললাম না যে মানুষকে অ্যাওয়ার করতে হবে যে কোন টাইমটা মানে অ্যাকচুয়ালি ওই ডিম্বাণু নিষিক্ত, মানে যখন ডিম্বস্ফোটন হয়, কখন ফার্টিলাইজের জন্য ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করে, সেই মুহূর্তেই স্পার্মটা যাওয়াটা দরকার, নিষিক্ত হওয়া দরকার, জাইগোট উৎপন্ন করা দরকার, তবেই সেটা আমাদের গর্ভাশয়ে আসবে। এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলোকে ভালো করে অ্যাওয়ার করতে হয়। তার জন্যই বলে যে যখন কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবে, যখন কি করবে, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং করবে না, যখন কোনো ডাক্তারের কাছে যাবে, সে তোমাকে সঠিকভাবে পরামর্শ দেবে যে কখন কি করা দরকার না করা দরকার। এটাই বলছে ফ্যামিলি অ্যাওয়ারনেস মেথড। আর শুধুমাত্র তাই নয় যে 12 থেকে 14 দিন পর জাস্ট ইনজেক্ট করলে মানে ভেতরে গেলেই সব হয়ে যাচ্ছে, তা নয়। অনেক কিছু লক্ষ্য রাখতে হয়, অনেক কিছু, যেমন তাপমাত্রা পদ্ধতি কিছু ট্র্যাক করার থাকতে হয়, সার্ভিক্যাল মিউকাস পদ্ধতি রাখতে হয়, ক্যালেন্ডার পদ্ধতি রাখতে হয়, যে কবে পিরিয়ডস হলো, কবে বন্ধ হলো, কবে এগুচ্ছে, অনেক কিছু জিনিসগুলোকে এখানে মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো এই পদ্ধতিটা ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড, এটা হলো এটাকে শর্টে এফএমও বলে, ঠিক আছে। এফএম কি হলো, জন্ম নিয়ন্ত্রণের একটা প্রাকৃতিক পদ্ধতি। এতে দেখো প্রাকৃতিক পদ্ধতি কিন্তু, ঠিক আছে, এতে একজন নারী তার মাসিক চক্রের কোন দিনগুলিতে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফার্টিলিটি ডেজ, তা ট্র্যাক করার পর্যবেক্ষণ করেন। একে অনেক সময় ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিংও বলা হয়, ঠিক আছে। তো এটা মানে এমনটা নয় যে 1 মাস আমি পর্যবেক্ষণ করলাম তারপরে হলো, মানে এটাকে পর্যবেক্ষণ করতে হয় যে অ্যাকচুয়ালি কোন টাইমটা, কখন পিরিয়ডস বন্ধ হচ্ছে, পরের মাসে কখন পিরিয়ড স্টার্ট হচ্ছে, তারপরে আবার কখন শুরু হচ্ছে, আবার কখন বন্ধ হচ্ছে, এই টাইমটাকে ট্র্যাক করতে হয়। আর বললাম তোমাদের যে এই মানে পিরিয়ডসের 12 থেকে 14 দিন পর এই টাইমটা বেস্ট টাইম, যে টাইমটায় একটা মহিলা প্রেগনেন্সি হওয়ার সবথেকে বেস্ট টাইম, কারণ সেই টাইমে ফ্যালোপিয়ান টিউবে ওই ডিম্বাণুটা ওয়েট করে নিষিক্ত হওয়ার জন্য, ঠিক আছে। তো এই জাস্ট এটা মনে রাখবে যে এফএম প্রসেসটা কী প্রসেস একটা, এইসব মনে রাখার দরকার নেই, এইসব মনে রাখার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি রেখেছি। চলো নেক্সট আর কি মেথড আছে দেখো। নেক্সট আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে সার্জিক্যাল মেথড। দেখো আগে এটা বোঝো, আমাদের যে ফিমেল বডিতে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম ছিল, এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে জিনিসটা না, আমাদের যে ডিম্বাশয় ছিল, সেই ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু, সেটা কোথায় ওয়েট করছিল বলো, ফ্যালোপিয়ান টিউবে। এবং ফ্যালোপিয়ান টিউব থেকে নিষিক্ত হওয়ার পর আমাদের কোথায় আসছিল না, ওভারিতে আসছিল, জরায়ুতে আসছে, ইউটেরাসে আসছিল, ওভারিতে নয়, ইউটেরাসে, গর্ভাশয়ে আসছিল। তো কিসের মাধ্যমে আসছিল না, এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে, হ্যাঁ কি না। যদি এই ফ্যালোপিয়ান টিউবটাই না থাকে, তাহলে কি এই ডিম্বাণু এখানে কিছুর জন্য ওয়েট করতে পারবে না? ডিম্বাণু এখানে আসবে কোনো কিছুর মাধ্যমে, ডিম্বাণু তো মানে অ্যাকচুয়ালি এই ডিম্বাশয়ে তো ডিম্বাণু যখন ডিম্বস্ফোটন হচ্ছিল, সেই ডিম্বাণুটা কোথায় থাকছিল, ফ্যালোপিয়ান টিউবে থাকছিল। ফ্যালোপিয়ান টিউব থেকেই আমাদের ইউটেরাস আসছিল। যদি আমি বলি ফ্যালোপিয়ান টিউবটাই যদি না থাকে, তাহলে কোনোভাবে কি কিছু নিষিক্ত হতে, যদি স্পার্ম কোনো কারণে ভেতরে চলেও যায়, তাহলে কি কোনো কারণে এই ডিম কি নিষিক্ত হতে পারবে, ডিম্বাণু নিষিক্ত হতে পারবে? ফ্যালোপিয়ান টিউবে যদি না থাকে, হতে পারবে না। তো কি করে ডক্টররা, কি করে না, এই যে ফিমেলদের যে ফ্যালোপিয়ান টিউব থাকে, যেটা মহিলাদের ডিম্বনালী বলে, ফ্যালোপিয়ান টিউব, এটা অনেক সময় ক্লিপ দিয়ে আটকে দেয়, বা এটা অপারেশন করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, কোনোভাবেও ডিম্বাণু আসবেই না এবং জরায়ুতে পৌঁছাতেও পারবে না। এই প্রসেসটাকে কি বলা হয়, লাইগেশন বলা হয়, লাইগেশন বা টিউবার লাইগেশনও বলা হয়, লাইগেশন, বা অনেক সময় কি বলা হয়, টিউবেক্টমি, টিউবেক্টমি বলা হয়। এটা গেল ফিমেলদের। এবার মেলদের ক্ষেত্রে একটা কথা বলো, এই যে শুক্রাশয়ের মধ্যে, টেস্টিসের মধ্যে যে শুক্রাণুটা উৎপন্ন হচ্ছিল, সেটা আসছিল কিভাবে, আমাদের ইউরেথ্রাতে, মূত্রনালীতে আসছিল কিভাবে না, ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে। ভাস ডিফারেন্সটা কী করছিল, নালীটা ওই শুক্রাণুটাকে বয়ে নিয়ে আসছিল। আমি যদি বলছি ভাস ডিফারেন্সটাই যদি ক্লিপ দিয়ে আটকে দিই বা কেটে দিই, সেক্ষেত্রে কী হবে, আর শুক্রাণু আসতে পারবে না, শুধু লিকুইড আসবে। স্পার্ম উৎপন্ন তো হবে, স্পার্ম আমাদের শুক্রাশয়ে উৎপন্ন তো হবে, কিন্তু ওকে নিয়ে কে আসবে যদি ভাস ডিফারেন্স না থাকে? তো এই ভাস ডিফারেন্সটাকে যখন কেটে দেয়, এই যে অপারেশনটা, সেটাকে বলা হয় কি, ভ্যাসেকটমি বলা হয়। কি বলা হয়, ভ্যাসেকটমি। এটা টিউবেক্টমি, এটা ভ্যাসেকটমি। আর এই টিউবেক্টমির অপর নাম হচ্ছে লাইগেশন, ঠিক আছে। তো দেখো যেগুলো বললাম আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো
স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ বা সার্জিক্যাল, এটা স্থায়ী একদম, ঠিক আছে, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এমন একটা পদ্ধতি যারা ভবিষ্যতে আর সন্তান নিতে চান না, হ্যাঁ প্ল্যানিংটা সেভাবেই করতে হবে, কারণ এটা যদি করা হয় ভবিষ্যতে আর কোনোভাবেও কিন্তু কোনো সন্তান জন্মগ্রহণ করবে না, তাদের জন্য আদর্শ যারা সন্তান নিতে চান না। এটা একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে করা হয়, এটি গর্ভাবস্থা প্রতিরোধ 100% কার্যকর। এটা 2 প্রকার হয়, দেখো এটারও অনেক প্রসেস আছে, দেখবে অনেকে লাইগেশন করার পর অনেক বাচ্চা হয়ে যায়, এর পিছনে কারণ আছে, ঠিক আছে। তো ডাক্তাররা সেসব নিয়ে আলোচনা করে, মানে যেমন মেলদের ক্ষেত্রে কি হয় না, যখন কেটে দেওয়া হয় না, মানে ওই ভাস ডিফারেন্স কেটে দেওয়া হয়, তারপরেও না মানে নতুন করে তার কোনো শুক্রাণু যাবে না, ঠিক আছে, মানে শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু সেটা আর যাবে না নতুন করে, কিন্তু যে নালীটা কাটছে না, যেটা ডিসকানেক্ট করছে, সেই নালীর মধ্যে অনেক সময় অনেক শুক্রাণু না স্টোর থাকে, ঠিক আছে। তো তখন যদি কোনো কারণে সেক্স করা হয় তো কি হয় না, এই জিনিসটা এই শুক্রাণুগুলো কী করে, এই ভাস ডিফারেন্স থেকে না আবার ফিমেল বডিতে ঢুকে যায়, ঠিক আছে, তার ফলেও কিন্তু প্রেগনেন্সি সম্ভব। তো সেই জন্য অনেকগুলো প্রসেস কিন্তু এখানে মেনটেন করতে হয়, তার জন্য দেখবে 1 মাস 2 মাস অনেক কিছু নিয়ম থাকে। যাই হোক, আমাদের যেটুকু পড়া সেটুকু পড়বো। এটা মেনলি 2 প্রকার হয়, ভ্যাসেক্টমি একটা হয় যেটা পুরুষদের জন্য, মনে রাখবে ভ্যাসেক্টমি হচ্ছে পুরুষদের জন্য, টেস্টিস থেকে শুক্র বহনকারী নালী ভাস ডিফারেন্স কেটে দেওয়া হয় বা বেঁধে দেওয়া হয়, এর ফলে বীর্যের সাথে আর শুক্রাণু কোনোভাবে মিশতে পারে না, মানে বীর্য মানে লিকুইড পার্ট যাবে, লিকুইড পার্ট যেতে কোনো প্রবলেম নেই, কিন্তু কোনোভাবে স্পাম যাবে না, বোঝা গেল। মানে ডিউরিং সেক্স তোমার স্পাম কোনোভাবেও তোমার শরীর থেকে যাবে না, কারণ ওটা যে নালীটা বহন করছে সেটাই কেটে দিয়েছো, ঠিক আছে। শুধুমাত্র কি হবে না, লিকুইড পার্ট নিঃসরণ হবে, যেগুলো তোমার গ্ল্যান্ড থেকে যেগুলো নিঃসরণ হচ্ছিল সেগুলো অবশ্যই নিঃসরণ হবে। আর টিউবাল লাইগেশন মহিলাদের জন্য, যেটা লাইগেশন বন্ধাত্মকরণ বলা হয়, মহিলাদের ডিম্বনালী ফ্যালোপিয়ান টিউব কেটে দেওয়া হয় বা ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়, ফলে ডিম্বাণু আর জরায়ুতে যে পৌঁছাতে পারে না এবং শুক্রাণুর সাথে আর মিলন ঘটে না, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো এতক্ষণ আমরা কি পড়লাম না, গর্ভরোধ কীভাবে পসিবল, গর্ভরোধের কী কী প্রসেস আছে না আছে এই সম্পর্কে পড়লাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইভিএফ বা ভিট্রো ফার্টিলাইজেশন, মানে যেটাকে বাতি কথায় আমরা বলি না যে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি কী করে কী হয় না, যাই হোক আজকে এটা স্টার্ট করবো না, কারণ নেক্সট দিন কমপ্লিট করবো, ঠিক আছে। একদম ডিটেলস পড়বো কীভাবে কী করে না করে, কত ধাপ আছে না আছে, ঠিক আছে। তারপরে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কী হয়, মাছের ক্ষেত্রে কী হয়, মুরগির ক্ষেত্রে কী হয়, কীভাবে কেউ না হয়, এগুলো পড়বো। তারপরে ব্যাঙের জীবনচক্র পড়বো, এবং তারপর আমরা কি পড়বো না, আমি বলেছিলাম না সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও কী হয় না, যৌন জনন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, একটা বড় পার্ট আছে, সেই বড় পার্টটা আমরা পড়বো, ঠিক আছে। তো আজকে অলরেডি অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, এরপর নিতে গেলে তারপর অভিপরাস সম্পর্কে পড়বো, অনেক কিছু আছে আর কি, আলোচনা করবো আমরা, ঠিক আছে। আজকের জন্য আমি এই পর্যন্ত রাখছি, আর তোমাদের আমি জানিয়ে রাখি যে আমাদের কমপ্লিট ব্যাচ চলছে, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একদম এনসিআরটি, নতুন এনসিআরটি বেস করে ডিটেলসে থিওরি ক্লাস পড়ানো বলো, এনসিআরটি বেস করে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস বললাম, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপ ডি যে 2025-26 101টা শিফট হয়েছে তার কমপ্লিট সলিউশন, ডিটেলসে সলিউশন চলছে ক্লাস, এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার পুরো অ্যানালাইসিস, এবং ক্লাসে যা করানো হচ্ছে তার কমপ্লিট পিডিএফ এই ব্যাচের মধ্যে রয়েছে। ব্যাচের নাম হচ্ছে সিলেকশন ব্যাচ। এটাই যারা, দেখো আমি এখানে তো থিওরি পড়াচ্ছি, অবশ্যই এখান থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যারা আরও সিরিয়াস আছো, যাদের 2026 গ্রুপ ডিটা টার্গেট আছে বা নেক্সট কোনো এক্সাম দিতে চলেছো, আর এই যা পড়াচ্ছি তোমাদের শুধু গ্রুপ ডি নয়, রেলের যে কোনো এক্সামের জন্য কার্যকর, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো যারা একটু সিরিয়াস তারা এই ব্যাচে আসতে পারো, মাত্র 399 টাকা প্রাইস রেখেছি, প্রত্যেকে নিতে পারো। আর এর সঙ্গে যদি আরও 300 টাকা এক্সট্রা দাও, তোমরা কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে, সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্সের কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের 2016 থেকে 2026 পর্যন্ত সমস্ত বই পিডিএফ অ্যাভেলেবেল আছে মাত্র 500 টাকাতে। তোমরা এই 10,500 প্লাস, এই 3টে বই মিলে 10,500 প্লাস কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, তোমরা নিতে পারো। এই বইটা অ্যাভেলেবেল আছে, গ্রুপ ডি যে 101টা শিফট হয়েছিল 472 টাকা প্রাইস আছে, এই বইগুলো অ্যাভেলেবেল নেই, অনলি পিডিএফ, আলাদা আলাদা করেও তোমরা পিডিএফ নিতে পারো। এছাড়া ম্যাথেরও বই অ্যাভেলেবেল রয়েছে। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানেই কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, কোর্স বলে কোর্সে অ্যাড করে দেবো, বই বললে পিডিএফ বলে পিডিএফ আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আদারওয়াইজ আমাদের এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করো, পেড কোর্স থেকে, সিম্পল পেড কোর্স, যদি কোর্স নিতে চাও ডাইরেক্ট কোর্স নিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ, বুক সেকশন থেকে বুক অর্ডার করতে পারো অ্যাপ্লিকেশন থেকে। এছাড়া বললাম এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করো, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কল করবে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্ত রাখছি, আর প্লিজ তোমরা রিভিশন করতে থাকো, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করো, যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই ভালো লাগলে ক্লাস শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, বাস তোমাদের কাছে এটাই ডিমান্ড। আর এইভাবেই কন্টিনিউ ক্লাস চলবে, যত তাড়াতাড়ি সম্ভব বায়োলজি কমপ্লিট করার চেষ্টা করছি, আর ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের আমি এখানেই কমপ্লিট করবো, বায়োলজি কমপ্লিট হোক, তারপর তোমাদের ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি অবশ্যই আমি পড়াবো, ঠিক আছে। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।